বাড়িতে ঢোকামাত্র সুস্মির দেখা পাওয়া গেল। ছুটোছুটি করছে এদিক ওদিক। মাইশা ডাকতেই ঘুরে তাকালো তার দিকে। কিছুক্ষণ ভেবে চিনতে মনে করার চেষ্টা করলো। এরপরই চিৎকার দিয়ে বলল, আন্টি। মাইশা গিয়ে কোলে তুলে নিল তাকে। অমনি সুস্মি জড়িয়ে ধরল তার গলা। তিন্নি বেগম রান্নাঘর থেকে বেরিয়ে কুশল বিনিময় করলো তাদের সাথে। তিনি তাদেরকে ডেকে ড্রয়িং রুমে বসালেন। রাইসাকে দেখে বললেন, তোমার বড় বোন? মাইশা উত্তর দিল, জি, ও আমার বড় বোন রাইসা আপু। তিন্নি ও বেগম ওপর নিচ পরখ করে বিড়বিড়িয়ে মাশাআল্লাহ বললেন কয়েকবার। ডিভোর্স বা সংসার সম্পর্কিত একটা কথা তুললেন না। ভাবখানা এমন যেন কিছুই জানেনি না তিনি। এদিকে নির্জন মাইশা ইতিমধ্যে রাইসাকে বুঝিয়ে এসেছে ওই বাড়িতে এসব কথা না তুলতে। ওরা জানে বিবাহিত, ব্যাস এতটুকুই জানুক, নয়তো এত এত প্রশ্নের জবাব কে দিবে। রাইসাও মেনে নিল তাদের কথা। বিশেষ করে সুস্মিকে পেয়ে অন্যান্য আলাপ জুড়তে হলো না। মেয়ে একাই যথেষ্ট সবাইকে ব্যস্ত রাখতে। মাইশার মতো রাইসার সাথেও ভালো মতো ভাব জমেছে তার। 12টা নাগাদ বাড়িতে ঢুকলো সাদমান, সাথে বর্ষা। তার 2 মিনিট পরেই ভেতরে এলো সোয়েব। তিন্নি বেগমকে উদ্দেশ্য করে বলল, নিয়ে এলাম দুটোকে। সাদমান প্রত্যুত্তরে বলল, নিয়ে এসেছিস মানে কি? কোলে করে এনেছিস নাকি? আমি নিজে গাড়ি ভাড়া খরচ করে এসেছি। বাসার সামনে থেকে রিসিভ করে বড় বড় ডায়লগ মারছে। বড় বড় ডায়লগ তো তুই মারছিস। আমি তো জাস্ট ছোট্ট একটা কথা বললাম, তাতে এক নাগারে বলে যাচ্ছিস। দেখ সোয়েব। তিন্নি বেগম বিরক্ত হয়ে বললেন, উফ, চুপ কর তো দুজন। বাসায় এলেই তর্কাতর্কির কথা মনে পড়ে তোদের। সাদমান, বর্ষা, তোমরা গিয়ে বসো। বর্ষা বলল, ওরা ঝগড়া করুক আন্টি, আমরা গিয়ে বসি। এদিকে রাইসা হা করে চেয়ে আছে তাদের দিকে। সাদমানকে এই বাড়িতে আশা করেনি, তাও বউ সমেত। কথাবার্তা শুনে বুঝতে পারছে সাদমান ও সোয়েব বন্ধু। বর্ষা ও সাদমানও এসে বসলো সোফায়। রাইসাকে দেখে অবাক হওয়ার ভান করে বলল, মিস রাইসা, আপনি এখানে? ভালো আছেন ম্যাম? রাইসা স্মিত হেসে জবাব দিল, জি আলহামদুলিল্লাহ, আপনি? সাদমান উত্তর দিয়ে বর্ষার সাথে পরিচয় করিয়ে দিল। প্রত্যেকের সাথে পরিচয় হলো তাদের। রাইসা মাইশার কানের কাছে মুখ নিয়ে বলল, আমার ডিভোর্স করানো লয়ারটা ওনার বন্ধু। ঘুরে ফিরে একই মানুষের সাথে দেখা, অবাক ব্যাপার না? মাইশা মাথা নাড়ল। যত যাই হোক, এখন তারা এতটুকু নিশ্চিত হতে পেরেছে সোয়েবরা রাইসার ডিভোর্সের ব্যাপারে জানে। মিথ্যাচারের সুযোগ নেই। অবাক করা ব্যাপার এই, কেউ এটা নিয়ে কোনো প্রশ্ন করছে না। তিন্নি বেগম রান্নাবান্না শেষে নিজে এসে বসলেন ছোটদের আড্ডায়। ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে 3টার ঘরে পৌঁছেছে। খাওয়ার পর তিন্নি বেগম রান্নাঘরে সব গুছিয়ে রাখছেন। এমন সময় সকলের নজর এড়িয়ে রান্নাঘরে ঢুকলো সাদমান। গিয়ে জিজ্ঞেস করলো, আন্টি, রাইসাকে তো আনা গেল, এবার আপনার কি মতামত? তিন্নি বেগম দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার তো ভালোই লেগেছে। কথাবার্তা, আচার আচরণ সব দিক থেকে পছন্দ হয়েছে, কিন্তু আমার ছেলে, ওর পছন্দ হলে তো। সাদমান সূচক শব্দ করে বলল, আপনার ছেলেকে যে কি করতে মন চায়, ব্যাটা তো ভালো মতো ঘুরেও তাকালো না। এর ব্রেন ওয়াশ করা ছাড়া কোনো উপায় দেখছি না। দেখো, ওকে বুঝাতে পারো কি না? আমরা বললে তো রাগারাগি করবে। এক্ষুনি যাচ্ছি বলেই সাদমান বের হলো রান্নাঘর থেকে। আশেপাশে তাকালো সোয়েবের খোঁজে। সে হাত মুছতে মুছতে ড্রয়িং রুমের দিকে যাচ্ছিল। থামলো সাদমানের ডাকে। সাদমান ভাবসাব নিয়ে এগিয়ে গেল। সোয়েবের কাঁধে হাত রেখে বলল, একটা কথা বলবো? কতক্ষণ ধরেই ভাবছি, এতক্ষণে তোকে একা পেয়ে গেলাম বলেই দেই। আমি জানতাম উকিলরা যুক্তি দিয়ে কথা বলে। তোকে দেখে ধারণা বদলে গেল। আমার আশেপাশে এলেই তুই যুক্তি ছাড়া কথা বলিস। অমন কথা বলার চেয়ে চুপ থাকাই ভালো। মুখের ওপর করা অপমানটায় থমথমে ভাব ফুটে উঠল সাদমানের মুখশ্রীতে। তবে এসব তার জন্য নতুন নয়। গায়ে লাগলো না। পর মুহূর্তে দ্বিগুণ উৎসাহের সাথে বলল, আরে ভাই, আমার কথা বাদ দে, নিজের কথা ভাব, সামনে তাকা।
শোয়েব ভুরু কুঁচকে বলল, নিজের কথা ভাবতে হলে সামনে তাকাতে হয়, অন্যদিকে তাকিয়ে ভাবা যায় না। সাদমান বিরক্ত ভঙ্গিমায় বলল, ভাই তুই কথা ঘুরাস না, আমি যেটা দেখাচ্ছি সেটা দেখ, সামনে তাকা। শোয়েব অনিচ্ছা সত্ত্বেও সাদমানের ইশারা অনুযায়ী তাকালো। রাইসার কোলে সুস্মি বসে বসে কিছু একটা বলছে, তবে এতে কোনো ভাবাবেগের সৃষ্টি হলো না শোয়েবের। জিজ্ঞেস করলো, হ্যাঁ তো? সাদমান কপাল চাপড়ে বলল, নাকের ওপরে থাকা দুটো চোখ দিয়ে না, মনের চোখ দিয়ে দেখ। আমার দুটোই চোখ আছে না, নাকের উপরে আর কপালের নিচে, মনের এক্সট্রা কোনো চোখ নেই আর কিছু? সাদমান হতাশ হয়ে তাকালো শোয়েবের দিকে, অধৈর্য হয়ে বলল, ভাই আমি দেখাতে চাচ্ছি তোর মেয়েটা ওনার কোলে কি সুন্দর খেলছে, একদম মা মেয়ে লাগছে, তাই না? এবার বিরক্ত হওয়ার পালা শোয়েবের। মুখশ্রীতে সেই ছাপে স্পষ্ট বলল, কি যাতা বলছিস, আজগুবি ভাবনার একটা লিমিট থাকে সাদমান। আর একবার এরকম কিছু বললে আমি তোর মুখ সেলাই করে দিব। সাদমান পাত্তা দিল না, ভাব নিয়ে বলল, তুই ভুলে যাচ্ছিস আমি আইনের লোক, মামলা করলে পালিয়ে কুল পাবি না। মামলা আমি করব তোর নামে, মানুষের মাথা নষ্ট করার দায়ে কারাদণ্ড হয় এমন কোনো আইন আছে? সাদমান কটমট করে বলল, তোর সাথে কথা বলাই বেকার, সেম টিউ। বলেই শোয়েব চলে গেল সাদমানের সামনে থেকে। সাদমানের সুযোগ বুঝে ফিরে এলো রান্নাঘরে, দুপাশে মাথা নেড়ে বলল, সম্ভব না আন্টি, সম্ভব না। গোয়ার ছেলে কিছুতেই আমাদের কথা মানবে না। আমায় তেরা তেরা কথা শুনিয়ে চলে গেল। হতচ্ছাড়া আমার বন্ধু বলে ফেসে গেছি। দেখুন আন্টি, একটা সত্যি কথা বলি, আমি যদি রাইসার বড় ভাই হতাম তাহলে এমন গোয়ার ছেলের সাথে কোনোদিনও বোন দিতাম না। তিন্নি বেগম হতাশে বললেন, তুমি যদি তোমার বন্ধুকে সোজা না করতে পারো তাহলে আমরা আর কিভাবে ভরসা রাখবো বলো? দেখো কোনোভাবে রাজি করানো যায় নাকি, দেখি কি করা যায়। লাস্ট অপশন, কপালে বন্দুক ঠেকিয়ে ওকে বিয়ে করাতে হবে। আমি মরার আগে যদি একে বিয়ে করাতে না পারি তাহলে ভবিষ্যতে এই ফর্মুলায় অ্যাপ্লাই করো, বুঝলে? এক মেয়ের বিশ্বাসঘাতকতায় আর কাউকে বিশ্বাস করতে পারছে না ও। কিভাবে বোঝাই সবাই এক হয় না, হবে না। সাদমান ঠোঁট কামড়ে কিছু একটা ভেবে বলল, সব মিলিয়ে একটা কথাই মাথায় আসছে, মেড ফর ইচ আদার। সেদিনটা গেল এমনি এমনি। বিকেলের দিকে নির্জনেরা চলে গেল। সুস্মি সাধারণত ঘর ভরা মানুষের মাঝে দুষ্টুমি করতে খুব পছন্দ করে। ঘর খালি থাকলে চুপচাপ হয়ে যায়, তাই আজ ঘর খালি হওয়াতে তার মন খারাপ হলো। কোলে চড়ে চড়ে একে একে বর্ষা, মাইশা, রাইসা সবাইকে চুমু খেলো। রাইসা সুস্মির গালে চুমু দিয়ে কোল থেকে নামতে লেগেছিল। তখনই রাইসার পাশে হাজির হলো শোয়েব। মেয়ের দিকে হাত বাড়িয়ে বলল, আমার কাছে দিন। সুস্মিও লাফিয়ে চলে গেল বাবার কোলে। পরপর রাইসাও গাড়িতে চড়ে ফিরতি পথ ধরল। মাঝপথে মাইশা বলল, কোনো স্পেশাল ইভেন্ট মনে হলো না? তাহলে দাওয়াত কিসের বুঝলাম না। রাইসা বলল, আমিও না। আচ্ছা যাক, বাদ দে সব, আমরা জেনে কি করব? দাওয়াত খেয়েছি, একটা দারুণ সময় গিয়েছে, এতটুকুই আনাপ। সব কিছুতেই গোয়েন্দাগিরি ভালো লাগে না। মাইশা প্রত্যুত্তরে বলল, তোমার সময় ভালো কেটেছে, সত্যি বলছো? অফকোর্স ভাই, সুস্মি মেয়েটা কত মিশুক, আর আন্টিও অনেক আন্তরিক আর অমায়িক মনে হলো আমার। আপ্যায়নে কোনো কমতি রাখেনি। নির্জন ড্রাইভারের পাশের সিটে বসা, সামনে থেকে বলল, আন্তরিক তো অবশ্যই, নয়তো সামান্য পরিচয়ে কেউ দাওয়াত বের করে? মাইশা বলল, তার উপর আন্টির ভাব দেখেছেন, মনে হচ্ছিল বছর বছরের পরিচয়, কত পুরনো আত্মীয়। রাইসা বিরক্ত হয়ে বলল, আপনারা গবেষণা বাদ দিন, যা হয়ে গেছে, এখন আমাকে বা শব্দি ছেড়ে আসলেই হবে। মেয়ে দেখতেই রাজি হয়ে গেলে তুমি, একটু খোঁজ খবরও তো নেওয়া দরকার। আবার মেয়ের পরিবারে রাজি হওয়ার মতো ব্যাপারও তো আছে। স্বামীর কথার বিপরীতে তিন্নি বেগম বললেন, মেয়েপক্ষ রাজি হওয়ার কথা না, সাদমান আগেই বলেছে, কিন্তু চেষ্টা তো করতেই পারি। মাইশার সাথে আগে কথাবার্তা বলে এরপর একদিন হাজির হব। তবে ওসব পরে, আগে ঘরের ছেলেকে বাগে আনি। আর খবর আর কি নিব, সব তো জানি। প্রেম করে একটা বিয়ে করেছিল, ডিভোর্স হয়ে গেছে, বাচ্চা হবে না বলে। এরপর আর কি জানার আছে বলো? এছাড়া অন্য কেউ কোনো তথ্য দিতে পারবে তোমায়? আমি বলছি এটাই বেস্ট
ডিসিশন হবে। আনিস চিন্তিত হয়ে বললেন, ভেবে নাও, এর আগেও স্নিগ্ধাকেও কিন্তু আমরাই পছন্দ করে এনেছিলাম। ছেলের জীবনটা নষ্ট করে রেখে দিয়েছি, এবার তাড়াহুড়োয় যেন কোনো ভুল না হয়। আর একবার নিজের ছেলের ভেঙে গিয়েও ওপর শক্ত থাকার আচরণ আমি সইতে পারবো না, নিজেকে বড় অপরাধী মনে হবে। তিন্নি বেগম কাপড় ভাঁজ করছিলেন, শেষোক্ত কথাটায় হাত থেমে গেল তার। সমস্ত খুশি অস্তমিত সূর্যের ন্যায় ফিকে হয়ে এলো। শুকনো ঢোক গিলে বললেন, ভাগ্য নিশ্চয়ই আরেকবার আমাদের প্রতি বিরূপ হবে না। এবার অন্তত ভালো কিছু হোক, সুস্মিও মায়ের আদর পাক, আর আমার ছেলেরও একটা সুখের সংসার হোক। এই দোয়াই যে তো করি দিনরাত। আল্লাহ কি এতই নিষ্ঠুর যে বারবার ফিরিয়ে দেবে আমাকে? জানি না তিন্নি, আমি শুধু চাই আমার ছেলেটা আর কষ্ট না পাক। যদিও মেয়ে আমরাই পছন্দ করে এনেছিলাম, কিন্তু শোয়েব তো অবহেলা করেনি, যথেষ্ট সম্মান দিয়েছিল। কিন্তু মেয়েটা, বাদ দাও না অতীতের কথা, দুজন তো আলাদাই হয়ে গেছে এখন, যার যার জীবনে ভালো থাকুক। আনিস দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা দিলাম বাদ, এখন কি করবে? আসলেই মাইশার বাড়িতে যাবে প্রস্তাব নিতে? হ্যাঁ, দেখি আগে শোয়েবকে বলে, এরপর সাদমানের সাথেও কথা বলতে হবে। ওদের ডিভোর্স পেপার নাকি এখনো হাতে পৌঁছায়নি। আচ্ছা দেখো সাইমন, বিয়েটা করবি কবে তুই? তোদের ডিভোর্স পেপারের ঝামেলাটা শেষ হবে কবে? এই উকিলটাও না একটা পেপার দিতে এতদিন। সাইমন বিরক্ত হলেও প্রকাশ করলো না, স্রেফ বলে, এত তাড়াহুড়ো করছে কেন মা? উনি তো বলেছেনই 3 মাস পর কাগজটা দিয়ে দেবে, তুমি উতলা হওয়া বন্ধ করো। শামীমা পূর্বের ন্যায় তেজি স্বরে বললেন, তো তাড়াহুড়ো করব না, সানজিদের মায়ের সাথে কথাবার্তা ফাইনাল হয়ে আছে। একদিক দিয়ে ডিভোর্স পেপার হাতে আসবে, আর একদিকে বিয়ের প্রস্তুতি শুরু করব আমরা। সাইমন হতাশ শ্বাস ফেলল। বিয়ে ঠিকঠাক হওয়ার পর থেকেই সে বিপদে আছে। সানজিদা মেয়েটাকে ঠিক রাইসের মতো শান্ত শিষ্ট বলা যায় না, কিছুটা উগ্র স্বভাবের সে। সাইমন তো রাইসাকে নিজের ইচ্ছেতে নাচাতে পেরেছে, সেখানে এমন উগ্র স্বভাবের মেয়ের সাথে তার যাচ্ছে না। উপরন্ত বিয়ে ঠিক হওয়ার পর থেকে যখন তখন যেখানে সেখানে ঘুরতে যাওয়ার বায়না ধরে বসে সানজিদা। রাইসা এরকম বায়না করলে শামীমা নির্ঘাত ক্ষেপ্ত, কিন্তু সানজিদার বেলায় ভিন্ন রূপ তার। ছেলেকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করান নিয়ে যেতে। এত মিষ্টি আচরণের পেছনে উদ্দেশ্য একটাই, সানজিদার বাবা বিরাট ধনী, মোটা অঙ্কের যৌতুক আদায় করতে পারবে শামীমা। সাইমন বিরক্ত হলেও মুখ বন্ধ রাখে। বিয়ের আগে নিজের খারাপ রূপটা সানজিদাকে দেখানো অনুচিত হবে। এখন হাড়ে হাড়ে উপলব্ধি করছে রাইসার অনুপস্থিতি, কিন্তু লাভ নেই, সময় এগিয়ে গেছে অনেকটাই। মায়ের নির্দেশে সাদমানের কাছে পুনরায় হাজির হয়েছে সাইমন। সাদমান ফোনে ব্যস্ত থাকায় সাইমনকে খানিক অপেক্ষা করতে হলো। এরপর ভেতরে আসার অনুমতি দিতেই সাইমন এসে বসল সামনের চেয়ারে। সাদমান গলা খাকারি দিয়ে বলল, বলুন কেমন আছেন? এই তো, আপনি? আমিও ভালো। হঠাৎ কী ভেবে এলেন? সাইমন খানিক থেমে বলল, ডিভোর্স পেপারটা কবে হাতে পাচ্ছি? সাদমান বিজ্ঞান ন্যায় মাথা নেড়ে বলল, চেষ্টা করছি এগিয়ে আনার, ধৈর্য ধরুন, 2.5 মাস তো শেষই হয়ে গেল, আর 10-12 দিন অপেক্ষা করুন। হলে আমি আমার অ্যাসিস্ট্যান্টকে বলবো আপনাকে কল দিয়ে জানিয়ে দিতে। আচ্ছা, আর একটা কথা জিজ্ঞেস করার ছিল। সাদমান বিনয়ের সাথে জবাব দিল, জি বলুন। সাইমন ইতস্তত করে বলল, রাইসা কি একবারও এসেছিল ডিভোর্সের পর? সাদমান সূক্ষ্মভাবে খোঁচা মেরে বলল, ও রাইসা ভাবির খবর? না, ভাবি একবারও আসেনি, তবে দেখা হয়েছিল, বলেছি কাজ হলে পেয়ে যাবে ডিভোর্স পেপার। সাদমানের মুখে রাইসাকে ভাবির সম্বোধন শুনে বিস্ময়ে খাবি খেল সাইমন। কেবল চেয়ার থেকে উল্টো পড়াটা বাকি ছিল। হতভম্বতায় চোখ দুটো যেন কোটর ছাড়াবে। তীব্র বেগে বলল, ভাবি? রাইসা আপনার ভাবি হলো কবে থেকে? কি যাতা বলছেন? সাদমান বোম ব্লাস্টের মতো কাজ কারবার করে ভাবখানা এমন ধরল যেন ভাজা মাছও উল্টে খেতে জানে না। নিষ্পাপ স্বরে বলল, কেন আপনি জানেন না? রাইসা ভাবির বিয়ে ঠিক হয়েছে আমার বন্ধুর সাথে, এজন্যই তো ভাবি ডাকছি। সাইমনের মেজাজ চড়ে বসল, সামনের টেবিলে হাত থাপড়ালো সজোরে, দাঁতে দাঁত পিষে বলল, বিয়ে?
রাইসা আবার বিয়ে করছে? হ্যাঁ, কেন? ডিভোর্সের পর মেয়েরা বিয়ে করতে পারে না? এমন কোনো নিয়ম তো কোথাও লেখা নেই। হঠাৎ কিছু একটা মনে পড়তেই রাগ দমিয়ে হাসল সাইমন। শান্ত হয়ে গেল হঠাৎ। তাচ্ছিল্য সূচক হেসে বলল, বিরাট বড় ভুল করতে যাচ্ছে আপনার বন্ধু, আটকান তাকে। ভুল করছে না, ও সঠিক কাজটাই করছে। আপনি নিশ্চিত কিভাবে এত? আপনারা তো শুধু ডিভোর্সের কথাটাই জানেন নাকি? এটা তো আর জানেন না কেন ডিভোর্স দিয়েছি আমি, জানেন কি? রাইসা কোনোদিনও মা হতে পারবে না জেনেই ওকে ডিভোর্স দিয়েছি আমি। এই কথা শুনেও কি আপনার বন্ধু বিয়ে করবে ওকে? সাদমান সব কথা শুনে স্মিত হাসল। টেবিলে হাতের ভর দিয়ে খানিক সামনে ঝুঁকে বলল, সামান্য প্রতিবন্ধকতায় ভয় দেখাচ্ছেন? সমস্যার কারণে আপনি কাপুরুষের মতো স্ত্রীর হাত ছেড়ে দিয়েছেন বলে কি আর কারো সেই হাত ধরার সাহস হবে না? ভুল ভাবছেন আপনি। আমার বন্ধু সেরকম নয়। সে প্রতিবন্ধকতার ভয়ে হাত ছেড়ে দেওয়ার মানুষ না। শব্দ তুলে মাটিতে আছড়ে পড়তেই ভেঙে গুড়িয়ে গেল গ্লাসটা। সুস্মি ঘাবড়ে গিয়ে দাদির পেছনে লুকালো। তবে আনিস তিন্নি তৈরি ছিলেন এমন একটা প্রতিক্রিয়ার জন্য। আনিস বউয়ের কানের কাছে ফিসফিসি বললেন, সেরে সেরে খ্যাপাসারের সামনে লাল কাপড় দেখিয়ে ফেলেছি, জান বাঁচিয়ে পালাতে হবে। তিন্নি বেগম চোখ রাঙিয়ে বললেন, চুপ করো, আমাকে কথা বলতে দাও। আনিস চুপ হতেই তিন্নি বেগম খুব শান্ত কোমল স্বরে বললেন, এত রেগে যাচ্ছিস কেন শোয়েব? ভুল কি বলেছি আমি? শোয়েব মায়ের সামনে গলার আওয়াজ উঁচু করল না। মেজাজ খিঁচে থাকা সত্ত্বেও দাঁতে দাঁত পিষে নিজেকে নিয়ন্ত্রণ করে বলল, পুরোটাই ভুল। তোমাদের বলেছি না আমি বিয়ে করব না? না মানে না। তারপরও তোমরা এত কিছু কি করে? আমার তো মাথাতেই ঢুকছে না। আবার কি করলে? নির্জনদের বাসায় ডাকলে খুব ট্রিক্স খাটিয়ে। ব্যাপারটা ওরা জানতে পারলে কি ভাববে তা ভেবেছ? আনিস শান্ত স্বরে বললেন, শোয়েব তুই বেশি বেশি ভাবছিস। দেখ তোর মা যা করছে তোদের ভালোর জন্যই তো। আমরা আজ আছি কাল নাও থাকতে পারি। তোর মেয়ের কি মায়ের আদর লাগবে না? তোমরা তো শিওর কিভাবে হচ্ছ যে ও সুস্মিকে আদর করবেই। আমি চাই না ভবিষ্যতে আমার মেয়ে সৎ মায়ের কারণে অবহেলার শিকার হোক। তিন্নি বেগম জোর গলায় বললেন, হবে না, কারণ রাইসার বাচ্চা কাচ্চা। সব মাঝপথে তাকে থামিয়ে বলল, হ্যাঁ জানি, বাচ্চা কাচ্চা হলেই তো বিভেদ শুরু হবে। আমি এমন কিছু চাই না, কখনোই না। তিন্নি বেগম খানিক বিরক্ত হয়ে বললেন, আরে বাবা, আমাকে কথা তো শেষ করতে দিবি? তোমরা যত যাই বলো, আমি এই বিয়ে করছি না মানে করছি নয়কারের না। এসব বুদ্ধি সাদমানের মাথা থেকে বেরিয়েছে, তাই না? আমি ওকে ধরছি। আনিস আতঙ্কিত হয়ে বললেন, আরে শোয়েব যাচ্ছিস কই? আমাদের পুরো কথাটা তো শোন। কে শোনে কার কথা? শোয়েব ঘুরিয়েও তাকালো না, হনহনিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। লিফটের অপেক্ষায় থাকার ধৈর্য অবধি হলো না। সিঁড়ি বেয়ে নিচে নেমে গাড়ি বের করলো। গন্তব্য সাদমান। সাইমন বিক্ষিপ্ত নজরে তাকিয়ে আছে সাদমানের দিকে, যেন ক্ষেপে ওঠা সিংহ এখনই ঝাঁপিয়ে পড়বে শিকারের উপরে। বিপরীতে সাদমান বেশ শান্ত। সাইমনের মুখের উপর জবাব দিতে পেরে সে বেশ আনন্দে আছে। সাইমন বলল, বন্ধুর বেলায় আপনার বেশ কনফিডেন্স দেখা যাচ্ছে। এসব জেনেও আমার মনে হয় না সে বিয়ে করবে। শোয়েবকে আপনি চিনেন নাকি? আমি চিনি, যেহেতু আপনার সাথে তার পরিচয় নেই। আর আমার বন্ধু, সুতরাং আমার বন্ধুকে তো আমিই ভালো মতো চিনব নাকি? বাই এনি চান্স আপনি বিয়েটা ভাঙার চেষ্টা করতে যাচ্ছেন নাকি? সাইমন বাঁকা হেসে বলল, আমি শুধু আপনার বন্ধুর সাথে পরিচয় হতে যাচ্ছি। তার ফোন নাম্বারটা দেয়া যাবে? অফকোর্স, নিন। মুহূর্তের মাঝে সামনে থাকা নোটপ্যাডের একটা খালি কাগজে খসখস করে লেখা তুলল সাদমান। পরপর পেজটা ছিঁড়ে এগিয়ে দিল সাইমনের দিকে, বলল, বেস্ট অফ লাক। পরিচিত হয়ে অনুভূতি বলবেন কেমন? সাইমন বিরক্তি ও ক্রোধ দমন করে বেরিয়ে গেল সাদমানের কেবিন ছেড়ে। রাইসা অন্য কারো হয়ে যাবে, ব্যাপারটা পুরোপুরি অবিশ্বাস্য ঠেকছে সাইমনের কাছে। সে জানত রাইসা তাকে ছাড়া অন্য কাউকে নিজের মনে জায়গা দেবে না, কিন্তু এত দ্রুতই সে মুভ অন করে ফেলবে তা কল্পনাতীত। সাইমন বের হতেই সাদমান স্বস্তির নিঃশ্বাস ফেলল। পর মুহূর্তে চসূচক শব্দ করে বলল, ধুর, ভেজাল একটা লাগিয়ে ফেললাম। আঙ্কেল আন্টি শোয়েবকে বিয়ের কথা বলেছে কিনা সন্দেহ,
এদিকে আমি ঢোল পিটিয়ে আবার শোয়েবের নাম্বারও দিয়ে দিয়েছি। এখন যদি সাইমন ওকে ডেকে বিয়ের কথা জিজ্ঞেস করে তাহলে ব্যাপারটা কেমন হবে? যাদের বিয়ে সেই বরকেনে নিজেই জানে না, এদিকে দুনিয়া জেনে বসে আছে। ধুর ধুর। সাদমান মহাবিরক্ত, তবে সেটা কার ওপর সেটাই বুঝতে পারছে না। নিজের ওপর বিরক্ত হওয়া সম্ভব নয়, কারণ সে কোনো ভুল করেনি। সাইমনের মুখের ওপর কয়েকটা জবাব দেওয়া দরকার ছিল, তাহলে সাইমনের উপরে না। সে বেচারার প্রতিক্রিয়া দেওয়াটাও স্বাভাবিক। তাহলে বাকি রইল শোয়েব। নির্ঘাত মেজাজটা চড়েছে এই শোয়েবের ওপরেই। বেটা আস্তে এক গোয়ার, না হলে এই ভেজাল হতো না। সাদমান কপালে হাত রেখে বসে আছে। এর মধ্যে বিঘ্ন ঘটালো ফোনটা। বেজে উঠল তার স্বরে। সাদমান হাতে নিয়ে তিন্নি বেগমের নম্বর দেখেই কাল বিলম্ব না করে রিসিভ করলো। বলল, আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? কি খবর ওই দিকের? আর খবর, তোমার বন্ধু সব ভাঙচুর করে রেখে গেছে। বিয়ের কথা তো বলিনি, যেন পাগলা সারের সামনে লাল কাপড় দেখিয়ে দিয়েছি। তুমুল খেপে গেছে, একটু আগে বের হলো বাসা থেকে, তোমার কাছেই যাচ্ছে। অমনি বসা থেকে লাফিয়ে উঠল সাদমান। ঘাবড়ে গিয়ে বলল, হায় হায়, কি বলেন? আমি তো কিছু করিনি। তাহলে আমার কাছে কি? গেছি আজকে। কোন দুঃখে যে ঘটকালি করতে গিয়েছিলাম, আল্লাহ এবারের মতো বাঁচিয়ে দাও। আর জীবনেও ঘটকালি করব না, বুড়ো কালেও না। তিন্নি বেগম ধমক দিয়ে বললেন, তোমার হাহুতার সাইডে রাখো তো সাদমান। তোমার বন্ধু গেলে ওকে একটু বুঝিও, রাজি করানোর দায়িত্ব তোমায় দিলাম। সাদমান চমকে উঠল, আমতা আমতা করে বলল, ইয়ে মানে আন্টি, এর চেয়ে আপনি আমায় ছাদ থেকে লাফ দিতে বলতেন, তাও সই। কিন্তু আপনি তো এত কিছু জানি না, মানাতে হবে মানে হবেই। কল কাটলেন তিন্নি বেগম। সাদমান দুশ্চিন্তায় কেবিনময় পায়চারি করতে শুরু করলো, সাথে একটানা প্রলাপ তো আছেই। শুনে আমার খোঁজে আসছে যেহেতু, নিশ্চয়ই মিষ্টি দিতে আসবে না, কোনো বদবুদ্ধি নিয়ে আসছে। এর হাত থেকে বাঁচা যায় কি করে? উপায় খুঁজতে সময় লাগলো সাদমানের। কেবিন থেকে বেরিয়ে অ্যাসিস্ট্যান্টকে বলল, শোনো, একটু পর শোয়েব আসতে পারে, তুমি ওকে ভেতরে ঢুকতে দেবে না, বলে দেবে স্যার ম্যামকে নিয়ে একটু আগে কক্সবাজার গেছে। অ্যাসিস্ট্যান্ট বিভ্রান্তিতে হাবুডুবু খেয়ে নিজের চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেল। কিন্তু স্যার? আর কোনো কিন্তু না, যা বলছি তাই করবে, আমি বাসায় যাই। বেচারা পালাতে চাইলেও পালানো হলো না, তার আগে হাজির শোয়েব। সাদমান সব কিছু গোছাতে কেবিনে ঢুকেছে কেবল, অমনি পেছন থেকে দরজাটা পুনরায় খুলল। শোয়েব প্রায় চেঁচিয়ে বলল, সাদমানের বাচ্চা, তোকে আমি ছাড়ব না। সাদমান ঝট করে ঘুরে তাকালো, পরিস্থিতি সামাল দিতে চাইল প্রথমেই। ছাড়বি না মানে কি? ধরে রাখবি নাকি? বউ ধরার বয়সে আমাকে ধরবি? এ কথা বলতে লজ্জা করে না তোর? তুই চাইলেও আমি তোকে ধরতে দেব না। আমার ঘরে বউ আছে, দূরে সর বেয়াদব কোথাকার। শোয়েব কটমট করলো, এক ছুটে এসে সাদমানের কলার ধরল, ক্ষিপ্ত স্বরে বলল, আম্মুর সাথে মিলে আমার বিয়ের ষড়যন্ত্র তুই করেছিস, তাও আবার ঘটকালি সমেত। সব নষ্টের গোড়া তুই। এখন তোকে আমি। সাদমান হাঁপাতে হাঁপাতে বলল, আমি কিছু করিনি ভাই, একটু শান্ত হ, ছাড় আমাকে। আম্মুকে এত সুন্দর পথ দেখানোর জন্য আজকে তোর বাড়ির পথ বন্ধ। আমি এখন বর্ষা ভাবিকে ফোন করে বলবো, একটু আগে তোকে একটা মেয়ের সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে দেখেছি, ব্যাস, আমার আর কিছু করার লাগবে না। সাদমান বিস্ময়ে চোখ বড় বড় করে ফেলল, দাঁতে জিভ কেটে বলল, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আমি আর মেয়ে? অসম্ভব। আমি তোর সংসার গড়তে চাইলাম, এর উপহার হিসাবে তুই আমার সংসার ভাঙবি নাকি শালা? এবার কিন্তু মারামারি লেগে যাবে, বলে দিচ্ছি। শোয়েব সাদমানকে ছেড়ে দূরে সরল, অত্যাধিক শান্ত স্বরে বলল, ফোন করব বর্ষা ভাবিকে? আমার ঘরের চিন্তা পরে কর, আগে নিজেরটা ভাব। তোকে রাইসার প্রাক্তন হাজব্যান্ড ফোন করবে, একটু পরে দেখিস। শোয়েবের মাথা খানিক ঠান্ডা হলো, কৌতূহলী হয়ে বলল, ওনার প্রাক্তন হাজব্যান্ড আমাকে কল করবে? কিন্তু কেন? শুধু কল না, সামনাসামনি দেখা করতে পারে। যে আগুন লাগিয়েছি না আজ ওর মাথায়। বেশ খুশি খুশি দেখালো সাদমানকে। বিপরীতে শোয়েব নীরস স্বরে বলল, আগুন লাগানো, ঝামেলা পাকানো ছাড়া আর কিছু পারিস তুই? সাদমান রেগে মেগে বলল, চুপ থাক তুই নিজে একটা ঝামেলা, আর এক ঝামেলা চড়ে বসেছে আমার মাথায়।
বেটা তুই বউকে ডিভোর্স দিয়েছিস ভালো কথা, তারপরও কেন মেয়েটার জীবনে এত ফাপড় দালালি করছিস? বিয়ে আটকে দিবি নাকি? তুই গিয়ে দেখিস তোকে কি বলে। খবরদার কোনো অকাজ করবি না। তোকে নিয়ে খুব গর্ব করেছি ওর সামনে। আমার প্রেস্টিজ পাঞ্চার করলে তোর খবর আছে। তোকে গর্ব করতে বলেছিল কে? যত সব বদবুদ্ধির ভাণ্ডার। দেখ শোয়েব, কথা শেষ করতে পারলো না শোয়েব, আগেই তার ফোনে এলো এক আননোন নাম্বার থেকে কল। সাদমানকে জানাতেই সে আহ্লাদি স্বরে বলল, দেখ তোর সতীন ফোন করেছে। শোয়েব চোখ রাঙিয়ে তাকাতেই দমে গেল বেচারা। ইতস্তত করে বলল, মেয়েদের ক্ষেত্রে যদি সতীন হয় তো ছেলেদের ক্ষেত্রে সতীনই তো হওয়া উচিত, তাই না? সাদমান নিজের প্যাচাল বন্ধ করে অপেক্ষা করতে লাগলো তাদের আলাপচারিতা শেষ হওয়ার। শোয়েব কল রিসিভ করে বলল, জি কে বলছেন? চিনতে পারেননি আমায়? আপনি যাকে বিয়ে করতে যাচ্ছেন আমি তার প্রাক্তন স্বামী বলছি। ও আপনি, কি দরকারে? আপনার সাথে দেখা করতে চাচ্ছি এক্ষুনি। কোথায় দেখা করতে পারবেন? সাদমান কানের কাছে বুদ্ধি দিল, একটা রেস্টুরেন্টের নাম বলে দে। শোয়েব কল মিউট করে বলল, ও আমার প্রেমিকা নয় যে ওকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যাব। খোলা আকাশের নিচে রাস্তায় দেখা করে ফেলবো, দেখি কি করে। সাদমান অত সাত পাশে নেই। সে ভেবেই রেখেছে তিন্নি বেগম রাইসের ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছে শোয়েবের কাছে, তাই নিশ্চিত রইল। এদিকে সম্পূর্ণ অজ্ঞাত শোয়েব বের হলো সাইমনের সাথে দেখা করতে। শহরের এক নির্জন রাস্তা, কিছুদূর হেঁটে গেলে দেখাই যাবে মেরামতের কাজ চলছে, যার ফলে বড় গাড়ি চলাচল বন্ধ, জনমানুষ কম। কয়েকটা গাছপালার মাঝামাঝি জায়গায় গাড়ি থামালো শোয়েব। এসে পড়েছে গন্তব্যে। গাড়ি থেকে বেরিয়ে হেলান দিল এক পাশে। অপেক্ষায় রইল সাইমনের। 5 মিনিটের মাথায় হাজির সাইমন। বাইকে এসেছে সে। এক পাশে বাইক থামিয়ে হেঁটে এলো শোয়েবের কাছে। গলা খাকারি দিয়ে জিজ্ঞেস করলো, আপনি কি? জি আমি সে, যার সাথে রাইসার বিয়ের কথা চলছে। এবার আসল কথা বলুন, কেন ডেকেছেন আমায়? সাইমনের গা পিত্তি জ্বলে গেল যেন। থমথমে ভাব নিয়ে বলল, খেপে যাচ্ছেন কেন? একটু খোশ গল্প করার জন্য তো ডাকতে পারি। এত বোকা নই আমি। আপনি যে কোনো ভালো উদ্দেশ্য নিয়ে আসেননি এটা বোঝার জ্ঞান আমার আছে। আমরা সময় নষ্ট না করে আসল প্রসঙ্গে আসি। সাইমন স্মিত হেসে ফেলল। গুরুত্বপূর্ণ কাজ ফেলে রেখে এসেছেন মনে হয়। আচ্ছা যাক, আমি আসল কথাই বলি। এতক্ষণে তো জেনেই গেছেন আমি রাইসার প্রাক্তন স্বামী। আমার প্রশ্ন হলো, আপনি সব জেনে এই পদক্ষেপ নিচ্ছেন? শোয়েব ভুরুদয় কুঁচকে ফেলল, বলল, সরি, কিসের কথা বলছেন আপনি? সাইমন অধৈর্য হয়ে বলল, ডিভোর্সি মেয়েকে বিয়ে করতে চাচ্ছেন জেনে বুঝে? আপনি রাইসার সম্পর্কে ভালোভাবে খোঁজ নিয়েছেন তো? শোয়েব মুখের ওপর মিথ্যে বলল, জি খোঁজ নিয়েছি। আপনার নতুন করে কিছু বলা লাগবে না। আমি তো এটাই বুঝতে পারছি না, যেই বউকে আপনি ছেড়ে দিয়েছেন তার জীবনে নাক গলাচ্ছেন কেন? কি প্রয়োজন? প্রয়োজন নয়, আমার ওকে কোনো প্রয়োজন নেই। আমি শুধু আপনাকে সতর্ক করতে এসেছি। প্রাক্তন বউকে প্রয়োজন নেই অথচ তার জীবনে দখলদারিত্ব দেখাচ্ছে। সাইমনের এই আচরণটা সবকে মেজাজ খারাপের চূড়ান্তে নিয়ে গেল। রীতিমতো ঘুষি মেরে মুখ ফাটিয়ে দিতে ইচ্ছে করলো। ভদ্রতার খাতিরে কেবল নিশ্চল দাঁড়িয়ে জবাব দিতে হলো, এটারও প্রয়োজন নেই। যাকে ছেড়ে দিয়েছেন সে কিভাবে থাকলো, কিভাবে বাঁচলো, কার সাথে জীবনটা কাটালো, এসব জানার কোনো প্রয়োজনীয়তাই দেখছি না। সে এখন আপনার জন্য পরনারী, যার জীবনে আপনার কোনো অস্তিত্ব নেই। মেজাজ খিঁচিয়ে থাকার প্রয়োজনের বেশি কথা বলে ফেলেছে শোয়েব। যে রাগ পিটে মেটাতে পারছে না তা কথা শুনে মেটাতে চাচ্ছে। রাগ নিয়ন্ত্রণের প্রতিক্রিয়া দেখেই বোঝা যাচ্ছে সে এতে সন্তুষ্ট নয়। শোয়েবের কথাগুলো ধারালোভাবে প্রবেশ করলো সাইমনের মস্তিষ্কে। সচেতন মন মানতে বাধ্য করলো কথাটা এক বিন্দু ভুল নেই। তবুও কোনো এক অমোঘ ইচ্ছায় এত দূর চলে এসেছে, সেটা সম্পূর্ণ না করে তো আর ফিরবে না। সাইমন কিয়ৎক্ষণ নীরব থেকে বলল, জেনে শুনে ডিভোর্সি মেয়েকে বিয়ে করছেন ভালো কথা, কিন্তু জানেন কি আমাদের ডিভোর্স কেন হয়েছে? কারণ রাইসা কখনই মা হতে পারবে না। জেনে বুঝে এমন মেয়েকে বিয়ে করবেন আপনি? শোয়েব চমকে উঠল।
রাইসা মা হতে পারবে না কথাটা জানা ছিল না। ফলাফল হজম করতেও সময় লাগলো। পর মুহূর্তে মস্তিষ্ক চলতে শুরু করলো তুখোর গতিতে। সাইমনের কাপুরুষত্বের উপর একটা মোক্ষম জবাব দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলল সে। বলে বসল, ভেবেছিলাম বিয়ে করব না, বাসায় সবাইকে বুঝিয়ে মানা করে দিব, কিন্তু আপনার কথা শুনে ডিসিশন বদলে ফেললাম। সবাইকে কি নিজের মতো ভাবেন যে পরিস্থিতির বাহানায় হাত ছেড়ে দেবে? বিয়ে আমি রাইসাকেই করব, প্রয়োজনে তুলে নিয়ে দেখি আপনি কিভাবে ঠেকান। শোয়েবের কথা শুনে প্রথমে ভড়কেছে সাইমন। অস্ফুটে মুখ দিয়ে বেরিয়ে এসেছে কিছু শব্দ। তুলে নিয়ে বিয়ে করবেন? জি। সাইমনের মুখ বন্ধ করার জন্য এই কথাটাই যথেষ্ট ছিল। ক্ষণে ক্ষণে তার বিস্ময়ে পরিণত হলো ক্ষোভে। সাইমন ক্রুব্ধ নজরে তাকিয়ে রইল শোয়েবের দিকে। শোয়েবের তাতে পাত্তা নেই। সে বেশ শীতল কণ্ঠে বলল, আশা করি আপনার বলা শেষ হয়েছে, তাহলে আমি যাই। সাইমন কটমট করে বলল, আপনি তাহলে নিজের সিদ্ধান্ত বদলাবেন না? হবু স্ত্রীর প্রাক্তনের কথায় নিজের সিদ্ধান্ত বদলানোর মতো বোকা আমি নই। আমি সব জেনেই বিয়ে করতে রাজি। একটু আধটু সমস্যায় ভয় পাই না আমি। সোজাসুজি অপমান বুঝতে পেরেও সাইমনের কিছু বলার মুখ নেই। এখন যদি বেশি বাড়াবাড়ি করে তাহলে শোয়েবের সন্দেহ হতে পারে, ভাবতে পারে সে এখনও রাইসের প্রতি দুর্বল। তাই সর্বোচ্চ চেষ্টায় নিজেকে দমিয়ে নিল সাইমন। প্রলম্বিত শ্বাস নিয়ে বলল, ভালো, আমি আপনার ভালোর জন্যই বলতে এসেছিলাম। না মানলে তো কিছু করার নেই। থ্যাঙ্কস ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, নাও ইউ মে গো। অপমানে থমথম হয়ে গেল সাইমনের মুখখানা। বিদায় বার্তা জানানোরও প্রয়োজন মনে করল না। হনহনিয়ে গিয়ে বাইকে চড়ল। কিছু মুহূর্তের মাঝেই ছুটে বেরিয়ে গেল। শোয়েব সাইমনের প্রস্থান পর্যন্ত অপেক্ষা করল। এরপর গিয়ে বসল গাড়িতে। বিরক্তি সমেত বলতে লাগলো, কোত্থেকে যে আসে এগুলো, মেজাজটা খারাপ করে গেল। জেদের বসে বলে ফেলেছি বিয়ের কথা, ভুল করলাম না তো? হাজারো প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো তার মনে। জেদের বসে বিয়ের কথা বলাটা কি ভুল? বিয়ে করাটা ভুল হবে নাকি সঠিক? রাইসার বাচ্চা হবে না, সে কি সুস্মিকে নিজের মেয়ের মতো আদর করবে? আর যদি বিয়েটা না করে, সাইমন ভাববে রাইসার সমস্যার কথা শুনেই সব পিছিয়ে গেছে, হাসির পাত্র হয়ে উঠবে। মস্তিষ্কের ভিন্নধর্মী ভাবনায় জর্জরিত হয়ে মেজাজ দ্বিগুণ খারাপ হয়ে গেল শোয়েবের। অনেক ভেবেচিন্তে বিয়েটা করার সিদ্ধান্তই সঠিক মনে হলো। সাইমনের মুখের ওপর মোক্ষম একটা জবাব দেয়া হবে। শোয়েবের পক্ষ থেকেও রাইসের পক্ষ থেকেও, ব্যাস আর কি চাই। কিছু পুরুষ স্বভাবতই শান্ত, কিন্তু প্রয়োজনে তারাই হয়ে ওঠে মাত্রাতিরিক্ত জেদি। সেই জেদের সামনে ফিকে সব কিছু। শোয়েবের মাথায় একটা চিন্তায় বিশেষভাবে ঘুরপাক খেতে থাকলো, যেটা হলো রাইসের বাচ্চা না হলে বাচ্চাদের মধ্যে সৎ আপন বিভেদ করারও কোনো সুযোগ থাকবে না। মেয়েকেও ঠিক নিজের মেয়ের মতো আগলে নিবে। অতএব নিজের জেদকে কোনো পুরুষের সামনে ঝুঁকতে দেওয়ার প্রশ্নই আসে না। সব সিদ্ধান্ত নিয়ে ফেলল সে রাইসাকে বিয়ে করবে এবং সেই সুখের সংসার দিবে যা সাইমন কখনো দিতে পারেনি। তিন্নি বেগম ভয়ে ভয়ে আছেন। ভেবেছেন ছেলে আসলে আরেকবার তুফান করবে, কিন্তু হলো সম্পূর্ণ বিপরীত। সব যখন বাড়িতে ঢুকলো তখন তার মধ্যে উটকো জেদের ছিটে ফোটাও নেই, বরঞ্চ বেশ শান্ত স্বরে বলল, আমি বিয়ে করতে রাজি, তোমরা সিদ্ধান্ত নাও রাইসের পরিবারের কাছে কবে যাবে প্রস্তাব নিয়ে। বিশ্বের তোপে সোফা ছেড়ে দাঁড়িয়ে গেলেন আনিস। সময় লাগে ধাতস্থ হয়ে হা করলেন ছেলেকে কিছু বলতে। ততক্ষণে শোয়েব গিয়ে ঢুকেছে নিজের রুমে। ছেলেকে না পেয়ে স্ত্রীকে বললেন, ওর কি হলো? রাজি হলো কিভাবে? রাস্তা দিয়ে আসার সময় জিনে ভূতে ধরল না তো? তিন্নি বেগম স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, সাদমানকে বলেছিলাম ওকে বোঝাতে, নির্ঘাত ছেলেটাই কাজের কাজটা করেছে। যাক, তোমার ছেলে রাজি তো হয়েছে, এবার শুধু পাত্রীপক্ষ রাজি হওয়া বাকি। আনিস বিড়বিড়িয়ে বললেন, এবার লাগবে আরেক ঝামেলা, দাঁড়াও আমি সাদমানকে কল করি। সাদমান বাড়িতে পৌঁছে গিয়েছিল ততক্ষণে। ফ্রেশ হয়ে এক কাপ চা নিয়ে বসেছে সবে, অমনি কল এলো তিন্নির। রিসিভ করতেই তিনি বললেন, বাহ সাদমান, এই জাদু কিভাবে করলে তুমি? শোয়েবকে বিয়েতে রাজি করালে কিভাবে?
তবদা লেগে গেল সাদমান আমতা আমতা করে বলল, আমি শোয়েবকে রাজি করিয়েছি? কখন? কবে? কিভাবে? কয়টায়? তিন্নি বেগম সূচক শব্দ করে বললেন, মজা করো না তো। তুমি আসলে অনেক বড় উপকার করেছ আমাদের। ছেলেটা অন্তত রাজি তো হয়েছে, এবার পাত্রীপক্ষকে রাজি করানো বাকি। আচ্ছা, তুমি তো বললে না শোয়েবকে রাজি করালে কিভাবে? সাদমান বুঝতে পারল আসল ম্যাজিকটা করেছে সাইমন। নির্ঘাত শোয়েবকে এমন কিছু বলেছে যাতে সে জেদ করে বিয়েতে রাজি হয়েছে। তবে এই ভালো কাজের ক্রেডিট ওই ছেলেকে দেবে সাদমান? ঘটনা বুঝতে পেরে গর্বে বুক ফুলে বলল, আর এমন কি ব্যাপার? আমার বন্ধু আমার কথা শুনবে না তো কার কথা শুনবে? ভালোভাবে বুঝিয়ে রাজি করিয়ে ফেলেছি, আপনি বিয়ের ব্যবস্থা করুন খালি। বর্ষা আগেই সাদমান থেকে পুরো ঘটনা শুনে বসে আছে। এখন তার মুখে এই ডাহা মিথ্যেটা শুনে কপাল কুঞ্চিত করে তাকালো। সাদমান কথা শেষ করে কল কাটতে বলল, সুযোগ পেতেই নিজে ক্রেডিট নিয়ে নিলে পোল্টিবাজ তো তোমার থেকে শেখা উচিত। শোয়েব ভাইয়া তোমার কথা শুনে রাজি তো হয়েছে সাইমনের কথা শুনে। আর তুমি? ওই একই তো হলো বর্ষা। সাইমনের কানে বিয়ের খবর দিয়েছে কে? আমি। সাইমনকে শোয়েবের নাম্বার দিয়েছে কে? আমি। দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই করার জন্য উস্কেছে কে? আমি। তাহলে শোয়েবকে রাজি করানোর ক্রেডিট কার হওয়া উচিত বলো? অবশ্যই আমার। একটু বোঝে না তুমি। বর্ষা মুখ বাঁকে বলল, হয়েছে আর বলতে হবে না। লয়ারে হয়েছ? তোমার সাথে যুক্তিতে আমি পারবো না। এই তো বুঝেছ, বুদ্ধিমান জামাইয়ের বুদ্ধিমান বউ। রবিবার দিন ভার্সিটি থেকে বেশ দেরিতে ফিরেছে মাইশা। ফলাফল খাওয়া দাওয়া করে ফ্রি হতেও বেশ দেরি। বিকেলবেলা একটু বিছানায় গায়ে আলাতেই ফোন এসে গেল মাইশার। মাইশা ভেবেছিল নির্জন হয়তো কল করেছে। ফোন হাতে নিতেই ভুল ধারণা ভাঙল। তিন্নি বেগম নম্বর দেখে সহসা কুঁচকে এলো ভুরু। আপন মনে বলল, তিন্নি আন্টি হঠাৎ কি মনে করে? ভাবনা চিন্তা স্থায়ী হলো না বেশিক্ষণ। কল রিসিভ করে সালাম দিল মাইশা। কুশল বিনিময় শেষে তিন্নি বেগম বললেন, তোমাদের বাসার ঠিকানাটা দিও তো মাইশা। আরে আন্টি, আমরা তো আপনাদের বাসার কাছাকাছি। মেয়েটা পুরো কথা শেষ করতে পারল না। তিন্নি বেগম ওকে মাঝপথে থামিয়ে বললেন, তোমাদের নয়, তোমার বাবার বাসার ঠিকানাটা দরকার, দিতে পারবে? হঠাৎ এহেন কথায় মাইশা বিভ্রান্ত হয়ে শোয়া থেকে উঠে বসল। ইতস্তত করে বলল, বাবার বাসার ঠিকানা দিতে পারি, কিন্তু তোমার বাবার বাসায় আমি কেন যাব? এটাই জানতে চাচ্ছ তো? হ্যাঁ, আমি তোমাকে সত্যি কথাটা বলতে পারি, তবে আপাতত এই কথা পেটে রাখতে হবে। পারবে? মাইশা কোনো কিছু না ভেবে রাজি হলো শর্তে। পরপর তিন্নি বেগম বললেন, তোমার বোনের তো ডিভোর্স হয়েছে তাই না? ওকে আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি তোমার মা বাবার কাছে যাব তোমার বোনকে চাইতে। আমার ছেলের বউ করব ওকে। অনাকাঙ্ক্ষিত কথাখানা শুনে হতচকিত হয়ে শব্দটা বেরিয়ে গেল মাসের মুখ থেকে। ধাক্কা সামলাতে সময় লাগলো তার। হতভম্ব হয়ে চোখ পিটপিট করতে লাগলো। জবাব দেওয়ার ভাষা খুঁজে পেল না। তিন্নি বেগম বুঝতে পারলেন ওর অবস্থা। শান্ত স্বরে বলল, অবাক হয়েছে বুঝতে পারছি। সরাসরি এমন প্রস্তাব করাটা একটু অদ্ভুত কিনা? শোয়েব রাজি হয়েছে, তাই আমি তোমার মা বাবার সাথে কথা বলতে চাচ্ছি। মাইশা চমক সামলে শুকনো ঢোক গিলে বলল, আন্টি, আমি আসলে এই ব্যাপারে কিছু বলতে পারছি না, কিন্তু আপু বোধহয় রাজি হবে না। সেসব আমরা সামলে নেব। তুমি শুধু ঠিকানাটা দাও তোমার বাবার বাসার। আমরা এই শুক্রবারে যাব। তুমি আর নির্জনও এসে পড়ো। মাইশার মুখখানা কাদো কাদো হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। রাইসার প্রতিক্রিয়ার কথা ভেবে ভয়ে ঘাম ছুটছে। কম্পিত স্বরে কোনোরূপ ঠিকানাটা দিতেই তিন্নি বেগম বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে শুক্রবারে দেখা হচ্ছে কেমন? জি। বিদায় সম্ভাষণ শেষে কল কাটলেন তিনি। মাইশা ফোনটাকে বিছানায় ফেলে মাথার চুলগুলো খামচে ধরে ধপ করে বসে পড়ল। হা হুতাশ করে বলল, কোন দুঃখে যে ওই দিন আপুকে নিয়ে ওই বাড়িতে গিয়েছিলাম। আপু শুনলে আমার চামড়া আলাদা করে লবণ মরিচ লাগিয়ে দিবে। হায় আল্লাহ, কই যাব আমি? আকাশ কুসুম ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে গেল টের পেল না মাইশা। ঘুম ভাঙল সন্ধ্যার পর। চোখ ডলতে ডলতে উঠে বসল বিছানায়। ঘড়িতে তাকিয়ে দেখল সন্ধ্যা 7টা বেজে গেছে।
অমনি ধরফড়িয়ে নামলো বিছানা থেকে। জিভে কামড় দিয়ে ভাবল, এতক্ষণ ঘুমিয়েছি, আর কেউ ডাকও দিল না। পর মুহূর্তে মনে পড়ল দরজা লক করে ঘুমিয়েছিল সে। আবার বিকেল করে ঘুমানোতে ঘুম ভেঙেছেও দেরিতে। মুখ ধুয়ে এক প্রকার ছুটে নিচে নেমে এলো মাইশা। নাজিয়া তাকে দেখামাত্র বললেন, ঘুম ভেঙেছে তোমার? আজকে কি ভার্সিটিতে বেশি চাপ গিয়েছে? একদম লম্বা টানা ঘুম দিয়েছ। সরি, কখন যে এত সময় পেরিয়ে গেল টেরই পাইনি। কোনো ব্যাপার না, চা বানিয়েছি, এসো খাবে। চা নাস্তা খাওয়ার পরই নাজিয়া মাইশাকে পড়তে পাঠিয়ে দিলেন রুমে। একমাত্র এই ব্যাপারটাই এই বাড়িতে মাইশা কোনো ফাঁকিবাজি করতে পারে না। আজ পড়তে বসেও পড়ায় মন বসল না তার। বই খুলে রেখে ভাবনায় ডুবে গেল। গালে হাত রেখে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল সামনে। নির্জন বাড়িতে ফিরে এসেও দেখল একই অবস্থা। মাইশাকে ওভাবে বসে থাকতে দেখে এগিয়ে গেল নির্জন। সামনে তুড়ি বাজিয়ে শুধালো, কী ব্যাপার ম্যাডাম? বই খোলা রেখে কই হারিয়ে গেলেন? সংবিত ফিরল মাইশার। চোখ পিটপিট করে উঠে দাঁড়ালো, মুখটা বেচার করে বলল, আপনি চলে এসেছেন, ভালো হয়েছে। আমি আপনার অপেক্ষাতে বসেছিলাম। আমি একটা ঝামেলা করে ফেলেছি। নির্জন টেবিলের সাথে হেলান দিয়ে বলল, ঝামেলা? আবার কি করলেন? মাইশা মাথা নিচু করে দু হাতের তালু ঘষতে ঘষতে বলল, আসলে হয়েছে কি, ওই দিন শোয়েব ভাইয়াদের বাসায় আপুকে নিয়ে যাওয়া উচিত হয়নি। উনি এখন আপুকে বিয়ে করতে চাচ্ছে। শুক্রবারে আমাদের বাসাও যাবে, তাও বিয়ের প্রস্তাব নিয়ে। এবার কি হবে নির্জন? নির্জন প্রথমে বিশ্বাসই করতে পারেনি মাইশার কথা। কপাল কুঁচকে প্রশ্ন করে ফেলল, মজা করছো? এটা কোনো মজা করার টপিক? মাইশা চিন্তিত হয়ে বলল, না আমি মজা করছি না, এটা সত্যি। বিশ্বাস না হলে শুক্রবারে যাবেন আমার বাসায়? তিন্নি আন্টি বলেছে এই শুক্রবারই যাবে। আসলেই? আরে বাবা, হ্যাঁ হ্যাঁ, সত্যি। নির্জন ঠোঁট কামড়ে ভাবলো, কিছু একটা বলল। যা হওয়ার তা তো হয়েছে। এখন আর ভেবে কি, আমরা শুক্রবারেই যাব ওই বাসায়, গিয়ে দেখি কি হয়। রাইসা রাজি না হলে কথা ওখানেই শেষ। আপু ভুলেও রাজি হবে না। আর ডিভোর্সের 3 মাসও হলো না, এর আগে বিয়ের প্রস্তাব। আপু নির্ঘাত ক্ষেপে আমার ওপর। তোমার ওপর রাগ করার কারণ দেখছি না। তুমি তো আর আগে থেকে জানতে না এমন হবে। ইনফ্যাক্ট আমিও জানতাম না। শোয়েব ভাইয়া হঠাৎ বিয়েতে রাজি হলো কি করে? ওনার তো বিয়ের কোনো ইচ্ছাই ছিল না। মাইশা নির্জনকে জড়িয়ে ধরে বলল, আমার এখন টেনশন হচ্ছে নির্জন, আপু বকবে। আমি যাব না, শুক্রবার আপনি যাবেন। যাবে না যাবে করেও শুক্রবারে ঠিকই মায়ের বাড়িতে হাজির হলো মাইশা। গতকাল রাতেই বলে রেখেছিল মাকে তাদের আসার কথা। দুপুর 12টা নাগাদ এসে হাজির হলো দুজনে। তারা গাড়ি থেকে নামতেই ইমরান বাড়ি থেকে বের হলেন। মেয়ে জামাইকে উদ্দেশ্য করে বললেন, এতদিন পর তাহলে সময় বের হলো তোমার, নয়তো আসার কথা তো মনেই থাকে না। নির্জন জবাব দিল, মাইশাই পাগল হচ্ছিল আজ আসার জন্য, তাই নিয়ে চলে এলাম। ইমরান ও নাজনীন কেউই এখনও বিয়ের প্রস্তাবের ব্যাপারটা জানেন না, তাই এসব নিয়ে তাদের মধ্যে কোনো দুশ্চিন্তায় নেই। মেয়ের জামাই এসেছে, আপ্যায়নের শেষ নেই, তা নিয়েই ব্যস্ত সবাই। নির্জন মাইশাকে দেখে রাইসাও নিচে নেমেছিল। 1 ঘন্টা বসে কথাবার্তা বলে আবার গিয়েছে রুমে। সুযোগটা হাতছাড়া করল না মাইশা। উৎকণ্ঠায় হাঁসফাঁস করে বলল, মা বাবা, তোমাদের কিছু বলার ছিল। মেয়ের ভাবভঙ্গি দেখে ইমরান নাজনীন দুজনেই চিন্তিত হলেন। পরস্পর দৃষ্টি বিনিময় করে শান্ত স্বরে শুধালেন, হ্যাঁ বলো। মাইশা শুকনো ঢোক গিলল। ভয়ে ভয়ে একবার তাকালো নির্জনের দিকে। সে নিরুদ্বেগ হয়ে মাইশাকে বলল, বলো কথাটা। রাইসা আসার আগেই। অগত্যা মাইশা লম্বা শ্বাস নিয়ে বলল, 2 সপ্তাহ আগে আমরা তিন্নি আন্টিদের বাসায় আপুকে নিয়ে গিয়েছিলাম, মনে আছে না? ইমরান প্রত্যুত্তরে বললেন, হ্যাঁ তা তো মনে আছেই। এখন হয়েছে কি সেটা বলতো। মাইশা আমতা আমতা করে বলল, ওনারা রাইসা আপুকে পছন্দ করেছে না, মানে ওনারা জানে আপু ডিভোর্সি, মা হতে পারবে না, সব কিছু জেনে রাজি হয়েছে। শোয়েব ভাইয়ার সাথে আপুর বিয়ের কথা বলতে আজ বিকেলে ওনারা আসছে। পিনপতন নীরবতা নেমে এলো ড্রয়িং রুমে। ইমরান নাজনীন প্রথমেই কোনো প্রতিক্রিয়া দিতে পারলেন না। সময় লাগিয়ে হজম করলেন কথাটা। পরপর দীর্ঘশ্বাস ফেলে নাজনীন বললেন, তুই না ওই দিন বললি ছেলের একটা মেয়েও আছে? মাইশার হয়ে নির্জন জবাব দিল, হ্যাঁ শোয়েব ভাইয়ের একটা মেয়ে আছে, কিন্তু ওনারও ডিভোর্স হয়েছে বছর 3 আগেই।
এজন্যই হয়তো আন্টি রাইসাকে পছন্দ করেছে সব দিক বিবেচনা করে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ইমরান ও নাজরিন পরিষ্কার বুঝলেন সবটা। এরপর আবারও মুখ চাওয়াচাই করলেন। ইমরান খানিক ভেবে বললেন, সবই বুঝলাম, ওনাদের দিক থেকে ওনাদের ভাবনা ঠিক আছে, কিন্তু আমাদের ব্যাপারটা সবে সবে রাইসার একটা সংসার ভেঙেছে, এত দ্রুত ওকে বিয়ে দেই কি করে? ওর মন মানসিকতারও তো একটা ব্যাপার আছে। নির্জন বলল, দেখুন, এটা তো আপনাদের সিদ্ধান্ত, আপনাদের মেয়ে, আপনারা কথা বলে দেখবেন। আমরা শুধু জানিয়ে রাখলাম আপনাদের, যেন পরিস্থিতি সামাল দিতে পারেন। মাঝ দিয়ে মাইশা হুট করে বলে বসল, আমার বিয়ের সময়ও আমি মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। মাইশা কথাটা চাপা স্বরে বলেছে, তবু ইমরানের কানে ঠিকই চলে গেছে কথাটা, সঙ্গে সঙ্গে শক্ত হয়ে গেছে চোয়াল। থমথমে স্বরে বলল, তোকে আমি সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় দিয়েছিলাম, ধরে বেঁধে বিয়ে দেইনি, এটার সাথে ওটা জোড়া দিচ্ছিস কী করে? মাইশা থতমত খেয়ে গেল, বলতে ছিল, আমি এটা বলতে চাইনি বাবা, আমি। কিন্তু ইমরান মেয়ের কথা শুনেই বেশ অসন্তোষ প্রকাশ করলেন। পুরোটা শুনতে চাইলেন না। পরিস্থিতি বেগতিক দেখে নির্জন নিজ থেকে বলল, মাইশা, এটা বলতে চাইনি বাবা, আপনারা ওকে সিদ্ধান্ত নেওয়ার সময় দিয়েছেন, রাইসাও নিশ্চয়ই সেই সময়টা পাবে, ভেবেচিন্তে আগাতে পারবেন আপনারা। হঠাৎ এই পরিস্থিতির সামনে পড়ে পুরনো স্মৃতিচারণ করে ফেলেছে মাইশা। আমি শিওর আপনারা ওকে ভুল বুঝবেন না, প্লিজ। মাইশা তাল মিলিয়ে বলে, হ্যাঁ বাবা, আমি এটাই বলতে চেয়েছি, তোমরা শুধু শুধু ভুল ভাবছ। নাজনীনও বললেন, ওরা ঠিক বলেছে, তুমি সামান্য ব্যাপার নিয়ে মাথা গরম করো না তো, বরঞ্চ কিভাবে সব সামাল দেবে ওটাই ভাবো। ইমরান শান্ত হলেন। মাইশা এমনিতেও কখনো বিয়ে নিয়ে অভিযোগ করেনি, আজও করেনি নিশ্চয়ই। অন্য অর্থেই বলেছে, বড় কথা, নির্জন কখনো তাকে অভিযোগ করার সুযোগই দেয়নি। 7-5 ভেবে নিজেকে বুঝ দিলেন ইমরান। বললেন, আচ্ছা আচ্ছা মানলাম, এবার এক কাজ কর, তোর বোনকে গিয়ে বোঝা ব্যাপারটা। মাইশা আতকে উঠে বলল, মাথা খারাপ, আমি আপুকে এই কথা বলতে যাব অসম্ভব, ও আমাকে তুলে একটা আছাড় মারবে। তো কি করব? নির্জন বলল, অপেক্ষা, ওরা আসুক বিকেলে, এরপর সিদ্ধান্ত নেওয়া হবে। অসময়ে ঘড়ির কাঁটা চলে কচ্ছপের গতিতে, আজও ঠিক তাই, সময় যেন যাচ্ছেই না, পার হচ্ছে যেন জনম জনম। অবশেষে হলো বিকেল 4:30টায় সব হাজির হলো পরিবার সমেত, বাদ যায়নি সুস্মিও। রাইসা সোফাসের উঠতে নিয়েছিল, নাজনীন তাকে থামিয়ে বললেন, তুই বস, আমি যাচ্ছি। নাজনীন গিয়ে দরজা খুললেন। সালাম ও কুশল বিনিময়ের মুহূর্তগুলো তাদের আলাপচারিতে একটু একটু কানে ঢুকেছিল রাইসার। সে হঠাৎই বলে উঠল, তিন্নি আন্টির কণ্ঠ মনে হচ্ছে না? মাইশা ইতস্তত করে বলল, হ্যাঁ হয়তো, আমি তো জানি না। আচ্ছা আপু, চলো উপরে যাই। রাইসা সোফা সেরে উঠে দাঁড়িয়ে বলল, হয়তো না, আমার মনে হচ্ছে এটা আন্টি, গিয়ে দেখে আসি। রাইসা দরজার কাছে গিয়ে দেখল তার ধারণাই সঠিক। তিন্নি বেগম হাসি মুখে কথা বলছেন নাজনীনের সাথে। এসেছেনও সপরিবারে। রাইসা একরাশ বিস্ময় নিয়ে ছুটে গেল তাদের দিকে। সালাম দিয়ে উচ্ছ্বসিত হয়ে জিজ্ঞেস করলো, আন্টি আপনারা এখানে কিভাবে? আমি তো কিছুই। তিন্নি বেগম মুচকি এসে বললেন, কিছু বুঝতে পারছো না তাই তো? একটু পরে বুঝে যাবে, এসেছি তো তোমার জন্যই। রাইসা দ্বিগুণ বিস্মিত হলো, বোকার মতো প্রশ্ন করলো, আমার জন্য মানে? কিন্তু কেউ আর বেচারির প্রশ্নের জবাব দিল না। সুস্মি রাইসার কোলে যাওয়ার জন্য উতলা হতেই কথা চাপা পড়ল। সুস্মিকে কোলে নিয়ে রাইসা ভেতরে চলে গেল। ইমরানও বেরিয়েছেন অতিথিদের সম্মানার্থে। ড্রয়িং রুমে স্রেফ নির্জনকে বসা দেখে রাইসা বলল, মাইশা কই? উপরে গিয়েছে, তুমিও যাও সুস্মিকে নিয়ে। রাইসা মাথা নেড়ে আদেশ পালন করলো। সুস্মিকে নিয়ে চলে গেল নিজের রুমে, যেখানে মাইশা উপস্থিত। অত শত কাহিনী নিয়ে মাথা ঘামালো না। আমি বললাম না তোকে, তিন্নি আন্টিরা এসেছে, ওনারা সবাই এসেছে, দেখ সুস্মিও। আমি ওকে নিয়ে উপরে চলে এসেছি, কিন্তু ওনারা সবাই হঠাৎ আমাদের বাড়িতে, কারণটা বুঝলাম না। মাইশা বিছানার এক কোনায় ঘাপটি মেরে বসে বসে দোয়া দুরুদ পড়ছিল। বোনের ভয়ে বেচারি আধা মরা। এর মধ্যে সুস্মি গিয়ে কোলে চলেছে। তাকে আদর করতে করতে মাইশা বলল, ওনারাই এসেছে অবশ্য, কারণটা আমিও জানি না। মাইশার ভাবভঙ্গি দেখে রাইসা কথাটা বিশ্বাস করতে পারল না। চোখ ছোট ছোট করে বলল, মাইশা সত্যি করে বল, কি লুকাচ্ছিস আমার থেকে? মাইশা হড়বড়িয়ে বলল, কে? আমি? কই কিছু না তো। কিছু তো একটা ব্যাপার অবশ্যই আছে। তুই কি কিছু একটা লুকাচ্ছিস আমার থেকে? বল আমাকে কি হয়েছে?
মাইশা জিভে ঠোঁট ভিজিয়ে বলল, ইয়ে বললে আমাকে বকবে না তো? বকবো না, এবার বল। ওনারা এসেছে তোমার আর শোয়েব ভাইয়ের বিয়ের কথা বলতে। রাইসার মাথার ওপর বাজ পড়ল যেন। মুহূর্তের মাঝে তবদা লেগে গেল। মা বাবার মতো তারও বিস্ময় আকাশ সম। চোখের পলক ফেলতেও ভুলে গেল। সংবিত ফিরল দরজায় নক হওয়ায়। বাইরে থেকে নির্জন জিজ্ঞেস করছে, ভেতরে আসতে পারি? রাইসা নিজেকে ধাতস্থ করে বলল, জি ভাইয়া আসুন। নির্জন ভেতরে এলো। বিছানার এক কোণে বসে থাকা মাইশার শুকনো মুখটা দেখেই আন্দাজ করলো কিছু একটা। সরাসরি রাইসাকে জিজ্ঞেস করলো, তুমি জানো ওনারা কেন এসেছে? রাইসা অন্যদিকে নজর ফিরিয়ে বলল, শুনলাম মাত্র, কিন্তু আমি তো এই প্রস্তাবে রাজি নই। আমি আমার জীবনে কাউকে জড়াতে চাই না। নির্জন বলল, এরকম সিদ্ধান্ত আমি শোয়েবের ভাইয়ের মুখেও শুনেছিলাম। পরবর্তীতে চেঞ্জ কেন হলো বুঝলাম না। যাই হোক, তোমার সিদ্ধান্ত সব। আপাতত তোমার বোনকে সান্ত্বনা দাও একটু, ও নিজেকে দোষী মনে করছে। রাইসা ভুরু কুঁচকে মাইশার দিকে ঘুরল, বলল, নিজেকে দোষী মনে করবি কেন? মাইশা ভয়ে ভয়ে বলল, কেন আবার? তোমাকে তো ওদের সাথে আমি পরিচয় করালাম। এখন ব্যাপার যে এতদূর করাবে তা তো আমি জানি না। ওসব কথা বাদ দে, এখন প্রস্তাব কিভাবে বিদায় করা যায় তাই ভাব। সুস্মি সকলের কথা বেশ মনোযোগ দিয়ে শুনেছিল। গত কিছুদিনে দাদা দাদি বাবার কথাও কিছু মস্তিষ্কে গেঁথে নিয়েছে। সহসা সবগুলো হানা দিল একত্রে। ছোট ছোট হাত দিয়ে দৃষ্টির সম্মুখে থাকা রাইসের হাতের একটা আঙুল জাপটে ধরে টান দিল। রাইসের মনোযোগ ঘুরল সুস্মির দিকে। কিছু জিজ্ঞেস করার আগে সুস্মি খুব আদুরে স্বরে বলল, পাপার সাথে বিয়ে হলে তুমি কি আমাল মাম্মি হবে? রাইসার কঠোর সিদ্ধান্তের ভিত নড়িয়ে দিতে সক্ষম সে বাক্য। থমকে রইল রাইসা, পেল না দেওয়ার মতো কোনো উত্তর। পর মুহূর্তে আবার ঝুঁকে বসল সুস্মির সামনে। দু হাতে চুমু খেয়ে দুষ্টুমি করে জিজ্ঞেস করলো, আমাকে মাম্মি ডাকলে তোমার মাম্মি রাগ করবে না তো আবার? ছোট্ট জীবনে মায়ের আদর থেকে বঞ্চিত মেয়েটা অবুজ কণ্ঠে বলল, আমাল তো মাম্মি নাই। আচমকায় বিনা কারণে কান্না পেল রাইসার। আষ্টে বৃষ্টি জড়িয়ে ধরল সুস্মিকে। খানিক বাদে ছেড়ে দিয়ে এলো পাথারি চুমু খেলো মুখ জুড়ে। ব্যাস এতটুকুই। মিথ্যা আশ্বাস দেয়াটা আর সম্ভব হলো না। নির্জন মাইশা স্রেফ দেখেই গেল। রাইসাকে বোঝানোর প্রয়োজনীয়তা মনে হলো না। সে প্রাপ্তবয়স্ক, নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারবে। ড্রয়িং রুমে বেশ অনেকক্ষণ ধরে কথাবার্তা চলছে, তবে কাজের কথাটা কেউ তুলছে না। ফলাফল বড়দের মাঝে বেশ বিরক্ত বোধ করছে শোয়েব। এর মধ্যে নির্জন উপরে চলে গেছে। শোয়েবের একটু রাগও হলো ওর উপরে যাওয়ার। আর রাইসাকে দেখো, যার সাথে বিয়ে তার দিকে ঘুরেও তাকায়নি, অথচ তারই মেয়ে কোলে নিয়ে ট্যাং ট্যাং করে নিচের রুমে চলে গেছে। অদ্ভুত মেয়ে জাতি। অবশেষে তাদের বাহ্যিক আলাপের প্রসঙ্গ সমাপ্ত হলো। প্রথমে মুখ খুললেন আনিস। গলা খাকড়ি দিয়ে বললেন, আজ আপনাদের কাছে একটা বিশেষ আবদার নিয়ে এসেছি, অনুমতি দিলে বলতে পারি। ইমরান সৌজন্য সূচক হেসে বলল, নির্জন মাইশার কাছ থেকে আমরা শুনেছি সবটা, কিন্তু কিভাবে যে বলি। কেন, আপনার কি প্রস্তাবে রাজি নন? কোনো ইতস্ততা রাখবেন না, মেয়ে পক্ষ আছেন, সব খুলে বলতে পারেন। মেয়ের ব্যাপার নিয়ে ভাববেন না, আমরা সব জেনে শুনে এসেছি। ইমরান স্বীকার করলেন, আমাদের সমস্যা নেই, সব জেনে শুনে আপনারা মেয়ে নিতে চাইছেন, তবু বলবো আমার মেয়ের সিদ্ধান্তের তো ব্যাপার আছে। তিন্নি বেগম হেসে বললেন, সেটা তো আমরা জানি। রাইসার সিদ্ধান্ত নিয়েই সব হবে, কিন্তু ও কই? আসার পর থেকে সেই যে উপরে গেল, আর দেখাই নেই। থাকলে আমি কথা বলতাম। নাজনীন শান্ত স্বরে বললেন, আপা কিছু মনে না করলে আমি একটা কথা বলি? অবশ্যই বলুন, এতে অনুমতি নেওয়ার কি আছে? আমার মেয়ের মাত্র সংসারটা ভেঙেছে, ওর মনের অবস্থা তো বুঝতেই পারছেন। ও নিজেও ভেঙে পড়েছে, কত বোঝানোর পর নিজেকে একটু সামলেছে। এর মধ্যে বিয়ে, আমার মনে হয় না ও মেনে নিতে পারবে। স্ত্রীর কথা ইমরানও তাল মিলে বললেন, হ্যাঁ, আর আমরা মেয়ের উপরে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবো না। ওর মানসিক অবস্থাটাও তো বুঝতে হবে। বলুন। এতক্ষণ চুপচাপ বসে বসে সব শুনছিল শোয়েব। ইমরানের শেষ কথাটা শুনে মৌনতা ভঙ্গ করলো। গম্ভীর স্বরে বলল, আপনার কিছু মনে না করলে আমি রাইসের সাথে একটু কথা বলতে চাই একান্তে। বসার ঘরে বোমা ফাটল যেন। একযোগে সকলের দৃষ্টি ঘুরে গেল শোয়েবের দিকে। সরাসরি প্রস্তাবটার বিপরীতে জবাব খুঁজে পেল না। তখনই ওপর থেকে নেমে এলো রাইসা। দাঁড়ালো ঠিক ড্রয়িং রুমের বাইরে। পর্দার আড়ালে নির্জন মাইশা নামেনি।
উপরে রেলিংয়ের পাশে দাঁড়ানো রাইসা নেমেছে নিজের সিদ্ধান্ত সাফ সাফ সবাইকে জানিয়ে দিতে। কিন্তু ভেতরকার নিস্তব্ধতায় কৌতূহলী দাঁড়ালো আড়ালে। এর পরপরই শোয়েব পুনরায় বলল, রাইসাকে একটু ডাকবেন? অনুমতি থাকলে আমি ওর সাথে কথা বলতাম। বাকি সব নিরুত্তর। রাইসা ভাবলো আমার সাথে কথা বলতে চেয়েছে বলে নির্ঘাত সব চুপ হয়ে গেছে। আমি কি অনুমতি দেই? এরপর ভুজুং ভাজুং বুঝে বিদায় করে দেব। পর্দা সরিয়ে ভেতরে ঢুকলো রাইসা। সাথে সাথে সবার নজর পড়ল তার ওপর। মেয়েটা একটু অস্বস্তিতে পড়ে গেল, তবুও খুব সাহস জমিয়ে বলল, আপনি আমাকে কি বলতে চান বলুন। শোয়েব সকলের মাঝে নির্লজ্জের মতো বলল, একটু একান্তে। রাইসার দম আটকে গেল এক মুহূর্তের জন্য। আশেপাশে মুরব্বি থাকায় কথাটা হজম করতে লজ্জায় পড়তে হলো। মায়ের দিক তাকাতে উনি মেয়ের মনের অবস্থা বুঝলেন, ইশারায় অনুমতি দিলেন। রাইসা কোনো কথা না বলে বের হলো সেখান থেকে। মৌনতায় সম্মতির লক্ষণ ধরে নিয়ে শৈব বের হলো। তিন্নি বেগম এতক্ষণ বিস্ময়ে কথাই বলতে পারছিলেন না। শোয়েব বের হওয়ার পর বললেন, কিছু মনে করবেন না আপা, ওদের দুজনেরই যেহেতু আগে একটা সংসার ছিল, তাই বোঝাপড়ার ব্যাপারটা আগেই সামলে নেওয়া দরকার, এজন্যই হয়তো। নাজনীন থমথমে স্বরে বলল, জি বুঝতে পেরেছে। অন্যদিকে ইমরানের মেজাজ বেশ খারাপ হচ্ছে। ভদ্রতার খাতিরে কিছু বলতেও পারছে না, আবার সইতেও পারছে না। মুখশ্রীতে সেইভাবে স্পষ্ট। সোফাসের উঠে বের হলেন ড্রয়িং রুম থেকে। শোয়েব রাইসা একসাথে ড্রয়িং রুম থেকে বের হতেই নিজেদের আগ্রহ দমন করতে পারেনি নির্জন মাইশা। চলে এসেছে নিচে, একের পর এক প্রশ্নবাণে জর্জরিত করছে শোয়েবকে। ইমরান বেরিয়ে দেখলেন চার মাথা একসাথে। ভালো মতোই ফুসুর ফাসুর চলছে। কপালে ভাঁজ পড়ল তার। সন্দেহ হলো এসব ওদেরই পরিকল্পনা কিনা। মনের সন্দেহ মনে রেখে ইমরান ডাকলেন, নির্জন একটু শুনে যাও। নিজেদের আলাপচারিতা ছেড়ে এলো নির্জন। ইমরান বললেন, কি চলছে ওখানে? নির্জন জবাব দিল, কথা বলছিলাম আমরা। হঠাৎ এই সিদ্ধান্তের কারণ জিজ্ঞেস করছিলাম, বিশেষ কিছু নয়। সে যাই হোক, ওর আচরণ আমার একটু ভালো লাগেনি। শুরুতে অবশ্যই একটু ভালোই লেগেছিল, কিন্তু পরবর্তীতে বড়দের সামনে কিভাবে রাইসের সাথে একান্তে কথা বলতে চাচ্ছিল শুনে মেজাজ খারাপ হয়ে গেল। নির্জন শান্তভাবে বোঝানোর চেষ্টা করলো, মাথা গরম করবেন না বাবা, শোয়েব ভাইয়াকে আমি চিনি। আপনি যেমন ভাবছেন উনি তেমন মানুষই নয়। হয়তো কোনো দরকারি রাইসের সাথে কথা বলতে চাচ্ছে, জানেনি শোয়েব ভাইয়ের বন্ধু রাইসের ডিভোর্স লয়ার ছিল। নির্জনের কথাগুলো মস্তিষ্কে নেড়ে ছেড়ে দেখলেন ইমরান। যথোপযুক্ত কারণ খুঁজে পেল, খুব একটা সান্ত্বনা পেলেন না। বললেন, ওসব আমি জানি না, তুমি ওদের ওপর খেয়াল রেখো। বাদ দিন বাবা, বিয়ের আগে নিজের মধ্যে কথা বলে নেয়াই ভালো। ইমরান অযথাই রেগে আগুন হয়ে বললেন, বিয়ের আগে অসম্ভব, রাইসা বিয়েতে রাজি না। আর এসব কাণ্ড কারখানা দেখে আমিও রাজি না, কেবল ভদ্রতার খাতিরে একটু সহ্য করে নিচ্ছি সবাইকে। বলেই হনহন করে আবার ঢুকে গেল ড্রয়িং রুমে। রাগ বিতৃষ্ণা সাইডে রেখে মুখে এক সেলতে হাসি ফুটিয়ে বসে পড়ল নিজের জায়গায়। নিচে কথা বলাটা নিরাপদ নয় ভেবেই ছাদে হাজির হলো সকলে। নির্জন সেধেই বলল, আপনার কথা বলুন, আমরা অন্য পাশ থেকে ঘুরে আসি। নির্জন মাইশা ছাদের এক পাশে সরে যেতে রাইসার হৃৎপিণ্ডের ধুকপুকানি বেড়ে গেল। এতক্ষণ সে যে সাহস দেখাচ্ছিল সেটা মিয়ে গেল। অকারণেই পানির তৃষ্ণা পেল। নিজেকে সামলে নিয়ে রাইসা বলল, শুনি এবার একান্তে কি বলতেছেন আমাকে? শোয়েব নিরুদ্বেগ ভঙ্গিমায় বলল, আপনার প্রাক্তন স্বামী আমাকে চ্যালেঞ্জ করে গিয়েছে। আপনি মা হতে পারবেন না এটা জানার পর নাকি আমি আপনাকে বিয়ে করব না। সো আমার কি করা উচিত? ওকে ভুল প্রমাণ করা উচিত না? রাইসার ইতস্ততা অস্বস্তি সব পরিমরি করে পালিয়ে গেল মুহূর্তেই। সেখানে জায়গা করে নিল কেবলই বিষয়। যে বাহানা দিয়ে ও বিয়ে ভাঙতে চেয়েছিল সেই বাহানা ধরেই শোয়েব হাজির হয়েছে বিয়ের প্রস্তাব নিয়ে। এর মধ্যে আবার এক্সট্রা মশলা হিসেবে যোগ হয়েছে সাইমনের ষড়যন্ত্র। মস্তিষ্কের সব কিছু জট পাকিয়ে গেল রাইসার। শোয়েব তাকে চুপ দেখে বলল, মৌনতায় সম্মতির লক্ষণ। চুপচাপ আসছেন মানে সম্মতি দিচ্ছেন, আমি কি কাজী রাখবো? আজকে রাইসার জন্য অবাক হওয়ার দিবস। একের পর এক চমক হজম করতে করতে বেচারির বদ হজম হলো। টের বলে এক্ষুনি কিছু না বললে পুনরায় মৌনতাই সম্মতির নীতি অনুসরণ করে সব সত্যি সত্যি কাজী ডেকে বসতে পারে, তখন হবে আরেক বিপদ। রাইসা প্রলম্বিত শ্বাস ফেলে বলল, আপনি জানেন আমি ডিভোর্সি, এটাও জানেন আমি কখনো মা হতে পারবো না। যেখানে গোটা সমাজ এমন মেয়েকে তুচ্ছ তাচ্ছিল্য করে সেখানে আপনি জেনে বুঝে বিয়ে করতে চাচ্ছেন কেন?
সমাজের রীতি বড় অদ্ভুত মিস রাইসা। ধরুন সমস্যাটা কোনো ছেলের হলো, বাবা হতে না পারার কারণে স্ত্রী ডিভোর্স দিল, সেই দোষ স্ত্রীর। আবার সমস্যা স্ত্রীর হলে স্বামী ডিভোর্স দিল, তখনও দোষটা মেয়েদের ঘাড়েই পড়ে। কিন্তু এসব রীতিনীতি আপনিও মানেন নাকি? রাইসা স্মিত হেসে জবাব দিল, সমাজের রীতিনীতি যেমনই হোক, সমাজে বাঁচতে হলে এসব মেনে তো চলতেই হবে নাকি? বিরোধিতা করে লাভ আছে? দুনিয়ার সব জিনিসেরই দুটো দিক থাকে, একটা ভালো অপরটা মন্দ। আসল ব্যাপার কি জানেন? সব কিছু থেকে আমাদের ভালো দিকটা গ্রহণ করা উচিত আর মন্দ দিকটা বর্জন করা উচিত। প্রযুক্তি বিষয়ক রচনায় এই লাইনটা তো পড়েছেন ছোটবেলায়, তাই না? এখন তো বাস্তব জীবনেও প্রয়োগ করা দরকার। সমাজের যেসব নিয়ম সত্যিকার অর্থে আমাদের ভালোর জন্য, সেগুলো আমাদের গ্রহণ করা উচিত। আর যেসব নিয়ম শুধু আমাদের কষ্ট দেয়, একাকিত্বে ভোগায়, সেগুলো এড়িয়ে চলতে শিখুন। জীবনে বহুদূর যাবেন। সেদিন শোয়েবকে বেশ চুপচাপ দেখেছিল রাইসা, সেখানে আজ এতখানি জ্ঞান গর্ভ কথাবার্তা শুনে হাসি পাচ্ছে তার। আচমকে মুখ ফসকে বেরিয়ে এলো, আপনার লেকচার শুনেই প্রমাণিত আপনি আসলে ভার্সিটির লেকচারার। সুযোগে একগাদা জ্ঞান ঝাড়লেন। তবে যত যেই বলুন শিক্ষক মশাই, আমি বিয়েতে রাজি হচ্ছি না। সব বিন্দুমাত্র বিচলিত হলো না, দুই আঙ্গুলে কপাল ঘষে জবাব দিল, আপনি মেয়ে হিসেবে লয়াল, এখনও নিজের প্রাক্তনকেই চ্যালেঞ্জে জেতানোর চেষ্টা করে যাচ্ছেন। রাইসা বিভ্রান্ত হয়ে বলল, মানে? সব বলল, আপনাকে পছন্দ করেছে আমার মা, এমনকি আমি নিজেও বিয়েতে প্রস্তুত ছিলাম না। এর মধ্যে আপনার প্রাক্তনটাই ভেজাল করলো। সাদমানের কাছ থেকে শুনে আমার সাথে দেখা করলে বিয়ে ভাঙার চেষ্টা করেছে জানেন? আপনার কথার মাথা মুন্ডু আমার মাথায় ঢুকছে না। সাইমন আপনার সাথে দেখা করেছে কেন? আর যদি করেছি তো কি কথা হয়েছে আপনাদের? আর আপনি ওর কথা শুনে বিয়ে করতে চলে এসেছেন। এরকমই তাই ধরে নিন। ও আপনার খুদ বলেছিল আমাকে যেন আমি আপনাকে ছেড়ে দেই। বোকা ছেলে, সবাইকে নিজের মতো ভাবে। রাইসার মেজাজটা চটে গেল, বিড়বিড়িয়ে বলল, ছেলে আর আপনি বুড়ো লোক। সব ভুরুদয় কুচকে রাইসার দিকে তাকে বলল, কিছু বললেন আমার নামে? রাইসা থমথমে স্বরে বলল, না কিছু না, আমি শুধু আমার সিদ্ধান্ত জানাতে চাচ্ছি। আমি এই বিয়েটা করব না। একবার ঠকে গিয়ে যথেষ্ট শিক্ষা হয়েছে। আমি নিজের জীবনে আর কাউকে জড়াতে চাই না। আশা করি আপনি আমার ব্যাপারটা বুঝবেন আর নিজের প্রস্তাব ফিরিয়ে নেবেন। সব ঠোঁট উল্টে বলল, তাহলে আর কি? আপনার প্রাক্তনকে যা বলেছি তাই করতে হবে। কি বলেছেন আপনি? আপনাকে তুলে নিয়ে বিয়ে করব। রাইসা হতবিহ্বল হয়ে পড়ল। হুঁশে ফিরতে চেয়েছে বলল, এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আপনি কোন সাহসে আমাকে তুলে নেওয়ার কথা বলেন? আমি রাজি না বলছি না মানে না, এর ওপর আর কোনো কথা নেই। আপনি এমন পাগলামি করছেনই বা কেন? আপনার প্রাক্তন চাইছে আপনি ওর বিরহে এভাবেই শেষ হয়ে যান, ওর জন্য আটকে থাকুক এই জায়গাটায়। আপনার একবার মনে হলো না ও যদি আপনার ভালো চাইতো তাহলে কি বিয়ে আটকানোর জন্য আমার কাছে এসে আপনার নামে কথাগুলো বলতো? রাইসা চুপ রইল। কী বা বলবে? উত্তর নেই তার কাছে। সাইমন না তাকে ভালো রেখেছে আর না ভালো থাকতে দিচ্ছে। ভেবে দেখুন, ও চাচ্ছেই আপনি এখানে আটকে থাকুন, শুধুমাত্র ওর জন্য আপনার জীবন থেমে যাক, এটাই ওর চাওয়া। আপনি কি চান ও সফল হোক? পুরনো স্মৃতিচারণায় রাইসার চোখ ভিজে উঠল। যথোপযুক্ত জবাব খুঁজছে, আতিপুতি খুঁজেও তার সন্ধান না পাওয়ায় কাতর নজরে তাকালো শোয়েবের দিকে। রাইসার চোখের জল স্পষ্ট ধরা পড়ল শোয়েবের কাছে। সে বলল, আপনি ব্যাস এভাবেই চুপ থাকবেন? ওকে ফাইন, আমি নিচে গিয়ে বলবো আপনি বিয়েতে রাজি। আপনি ওখানেও কিছু বলবেন না। যদি কোনো রাগ ক্ষোভ থেকেও থাকে সেটা আমার ওপর ছাড়বেন। আপনার প্রাক্তন আমাকে নিজের মতো কাপুরুষ ভেবে চলে গেছে, আমি ওর ধারণা ভুল প্রমাণ করবই। নিজের কথা শেষ করে সব চলে গেল ছাদ থেকে। বিষয়টা নজর এড়ালো না নির্জন মাইশার। এগিয়ে এলো রাইসার দিকে। রাইসা তখনও কাঁদছে। ব্যাপারটা চোখে পড়তে মাইশা বিচলিত হলো। সুস্মিকে কোল থেকে নামিয়ে বোনের কাছ থেকে জিজ্ঞেস করলো, কি হয়েছে আপু, কাঁদছ কেন? সুস্মি অত শত বোঝেনি। সে কেবল তোর বাবাকে অনেকক্ষণ রাইসার সাথে কথা বলতে দেখেছে। অবুঝ মস্তিষ্কে সবটা ঢুকলো না। রাইসার হাত টেনে বলল, ও আন্টি কান্না করলো কেন? রাইসা ঝুঁকে কোলে তুলল সুস্মিকে, নিজের সাথে জড়িয়ে ধরে ফোপাতে ফোপাতে বিড়বিড়িয়ে বলল, ব্যাস একটা চ্যালেঞ্জ। দুজনের মাঝের চ্যালেঞ্জে আমি খেলার পুতুল হয়ে গেলাম। সাইমন, তুমি আমার জীবনটা শেষ করে মাঝপথে ছেড়ে তো গেলে, তারপরও কেন আমায় শান্তিতে বাঁচতে দিলে না?
কেন করলে এমন চ্যালেঞ্জ? উনি তো আমাকে স্ত্রী বানাচ্ছে না, স্রেফ একটা চ্যালেঞ্জ জেতার মাধ্যম আমি। এরপর আবার অসহনীয় জীবনে ভুগতে হবে আমাকে। সুস্মি নিজেকে ছাড়িয়ে নিয়ে পিট করে রাইসাকে দেখলো। ছোট্ট ছোট্ট তুলতুলে দুহাত দিয়ে মুছিয়ে দিল রাইসার গাল দুটো। দুপাশে মাথা নাড়তে নাড়তে বলল, কান্না করলে না আন্টি, তুমি কান্না করলে আমি তোমাকে 2টা পাপ্পি দিব। কান্নার মাঝে হেসে ফেল রাইসা। বলল, আচ্ছা তাই, থামালাম কান্না, এবার দাও পাপ্পি। সুস্মি মুখ নামিয়ে চুমু খেল রাইসার 2 গালে। এরপর বলল, পাপ্পি দিতি, আল কান্না কোব্বা না, টিকাতে একদম। বলে আবার সুস্মিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল রাইসা। বলল, অপূর্ণ জীবনটা একটুখানি পূর্ণ হই এই বাচ্চাটাকে মায়ের আদর দিয়ে। আমি না হয় সব সহ্য করে নিলাম, অন্তত এই বাচ্চাটাকে একটু মায়ের আদর দিতে পারবো, যেন এরপর আর কখনো না বলে আমার মাম্মি নেই। ইস, ওর কথা শুনে আমার কি যে খারাপ লেগেছে জানিস। কথাগুলো মাইশাকে উদ্দেশ্য করে বলেছে রাইসা। শুনেছে নির্জন মাইশা দুজনেই পরপর বিস্ময়ের সাথে দৃষ্টি বিনিময় করছে একে অপরের সাথে। নির্জন জিজ্ঞেস করলো, তুই বিয়েতে আসলে রাজি? রাইসা দীর্ঘশ্বাস ফেললো, সাথে চাপা দিল শোয়েবের সাথে হওয়া আলাপ। বলল, শুধুমাত্র সুস্মির জন্য। মাইশা বলল, তাহলে নিচে চলো, গিয়ে দেখি কি হচ্ছে। এক সুটে সবকটে নিচে নেমে এলো। এরপর হাজির ড্রয়িং রুমে প্রবেশ করা মাত্রই দেখলো প্রত্যেকের মুখ ভার করে বসা। নির্ঘাত ততক্ষণে আর একটা বোমা ফাটিয়ে দিয়েছে শোয়েব। দেখা গেল তাদের ধারণায় সঠিক। মেয়েকে দেখে ইমরান জিজ্ঞেস করলেন, তুই নাকি বিয়েতে রাজি? রাইসা আর চোখে একবার শোয়েবের দিকে তাকালো, তোর মাথা নিয়ে অত্যাধিক নরম সুরে বললে, হ্যাঁ বাবা, ভেবে দেখলাম একজনের জন্য নিজের জীবন আটকে রাখার কোনো মানেই হয় না, তাই আমার সিদ্ধান্ত জানিয়েছে, এরপর বাকিটুকু তোমাদের সিদ্ধান্ত। নিজের সিদ্ধান্ত জানানো শেষ, আর থাকলো না রাইসা। গট করে বেরিয়ে গেল সেখান থেকে। পিছু পিছু মাইশাও সিঁড়ির গোড়ায় গিয়ে চেপে ধরলো বোনকে। হয়েছে কি তোমার, বলবে? তুমি তো বিয়েতে রাজি হওয়ার মেয়ে নও। তাহলে ভাইয়া কি এমন বললো যে কিছুক্ষণের সিদ্ধান্ত বদল? তো কি করব আমি? উনি বলেছে আমি রাজি না হলে তুলে নেবে। ব্যাপারটা আরও মান সম্মান নিয়ে টানাটানি না। একবার তো মা বাবার সম্মান ডুবিয়ে খুব শিক্ষা পেয়েছি আমি, তাই এবার আর কোনো ভেজালে যাব না। আর বললামই তো, শুধুমাত্র সুস্মির জন্য। এতটুকু বলে থামল রাইসা। পরিবর্তন হলো মুখশ্রীর। ভাবভঙ্গি আলগা ভাব মেরে বলল, সুস্মির জন্য রাজি হয়েছে আমি, ওকে মায়ের আদরে রাখবো, না হলে মেয়ের বাপকে পাত্তা দিতে আমার বইয়েই গেছে। এই যে জোর জবরদস্তি আমাকে বিয়েতে রাজি করালো না, এটার প্রতিশোধও আমি নেব। পরে আর তিনি পালিয়ে পথ পাবে না। রাইসা নিজ মুখে বলার পরও ইমরানের নিজের কানকে বিশ্বাস হলো না। মেয়েদের পিছু পিছু বের হলেন সত্যতা যাচাই করতে। এসে জিজ্ঞেস করলেন, কিরে রাইসা, তুই রাজি হলি কি মনে করে? ওই ছেলে কি তোকে হুমকি ধামকি দিয়েছে নাকি? মাথায় বন্দুক ঠেকে রাজি হতে বাধ্য করেছে? বল আমাকে, আমি এক্ষুনি গিয়ে ওই ছেলের নামে মামলা করব। বাবার কথায় রাইসা বেশ কষ্টে হাসিছে। বলো, না বাবা, এমন কোনো ব্যাপার নয়, জোর করলে আমি রাজি হয়ে যাব। ভেবেচিন্তে রাজি হয়েছি সুস্মির জন্য। ইমরান ঘন ঘন দুপাশে মাথা নেড়ে বললেন, বিশ্বাস করতে পারলাম না। ছেলে তোকে আলাদা নিয়ে বোঝানোর পরই তুই রাজি? কি এমন বলেছে তোকে? বিশেষ কিছু না, সাইমনের ব্যাপারে। সাইমন গিয়ে ওনাকে আমার নামে উল্টাপাল্টা কথা বলে এসেছে, যেন উনি বিয়ে থেকে পিছিয়ে যায়। এক কথায় সাইমন চায় আমি ওর জন্য এখানে আটকে থাকি, ওর বিরহে মরে যাই, আর উনি চাচ্ছে আমি যেন সাইমনকে বুড়ো আঙ্গুল দেখে সামনে এগিয়ে যাই, সাইমনকে ভুল প্রমাণ করে দেই। এবার বলো আমি কি ভুল সিদ্ধান্ত নিয়েছি? ইমরান বিস্মিত হলেন। কিয়ৎক্ষণ ভেবে বললেন, সাইমন ওর সাথে দেখা করে ঝামেলা করার চেষ্টা করেছে, আর ছেলে এটা তোকে এসে বলল। ইমপ্রেসিভ বাবা। আমি জানি না সাইমন আমার দ্বিতীয় বিয়ের ব্যাপারে কতটুকু জেনেছে বা কি শুনেছে। আমি শুধু জানি আজকে আমি মানা করে দিলে সাইমন ভেবেই নিবে ও জিতে গেছে, ও আমাকে ছেড়ে নতুন জীবন সাজিয়ে নিচ্ছে, কিন্তু আমি একাই ওর বিরহে পড়ছি। আমি তো এটা হতে দেব না, আমি ওকে ভুল প্রমাণ করবই। ইমরান দীর্ঘশ্বাস ফেলে বলল, দেখ রাইসা, বিয়ে পুরো একটা জীবনের ব্যাপার। একবার ভুল করেছিস, সেই ভুল বারবার করিস না মা। কেন সেদিন নিজের জীবন শেষ করবি? শেষ করার কিছু বাকি রাখিনি আমি, এখন কেবল আর একটা সুযোগ দিচ্ছি। কিন্তু কেন? হঠাৎ শোয়েবের বেলাতেই কেন তোর সিদ্ধান্ত পরিবর্তন? রাইসা স্মিত হাসলো। আর একবার মনে পড়ল সুস্মির মুখের মাম্মি ডাকটা। বলল, বাবা, সব সৎমা ছেলে মেয়েদের আপন করে নিতে পারে না,
আজ না হোক কাল উনি হয়তো দ্বিতীয় বিয়ে করবেনই, পরবর্তীতে কি সে সুস্মিকে আদর করবে? কিন্তু আমি নিজের গ্যারান্টি তো দিতে পারি। মেয়েটা মায়ের আদর খুব মিস করে, আমি ওকে এই আদরটা দিতে চাই। ইমরান অভিভূত হয়ে তাকালেন মেয়ের দিকে। এক মুহূর্তের জন্য মনে হলো রাইসা মা হতে পারবে না, তবুও তার ভেতরে কি অসাধারণ মমত্ব বোধ। এর জন্য হয়তো আল্লাহ এই সম্বন্ধ তার ঘরে পাঠিয়েছেন। সব অতীত জেনেও ওরা রাইসাকে নিতে চাচ্ছে, হয়তো সুস্মির কথা ভেবেই। সব দিক চিন্তা করলে এটাই হবে সঠিক সিদ্ধান্ত। ইমরান বললেন, ঠিক আছে, তোর সিদ্ধান্তেই আমাদের সিদ্ধান্ত। কথা পাকাপাকি হলো, আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হলো ইমরান ও নাজনীন আরেকদিন যাবেন শোয়েবদের বাসায়। ওদিনে ফিক্স করবেন শোয়েব রাইসার বিয়ের দিন তারিখ। আপাতত কিছু সময় চাচ্ছেন তারা। তিন্নি বেগম ও আনিস খুশি খুশি রাজি হলেন। সফলতার একরাশ আনন্দ নিয়ে সন্ধ্যার পর চলে গেলেন তারা। পুরো পরিবারকে বিদায় দিয়ে নির্জন বলল, এবার আমাদেরও বাসায় যাওয়া উচিত। ইমরান ফাজলামি করে বললেন, এখনই চলে যাবে? ঘটকালি করেছ, ফি নেবে না? মাইশা মুখ বেজার করে বলল, আমরা ঘটকালি করিনি, আমরা তো জানতামই না এমন কিছু হবে। সরল মনে দাওয়াত নিয়ে গিয়েছিলাম আপুকে। ঘটকালি করলে তো শোয়েব ভাইয়ের বন্ধু সাদমান ভাইয়া ফি দিতে হলো, ওনাকে দাও গিয়ে। খেয়ে কাজ নেই, অকাজের আবার ফি। আমি কাল থেকেই ছেলের সম্পর্কে খোঁজ লাগাবো। আগের ঘরের মেয়ে আছে, তাতে সমস্যা নেই, তবে চরিত্র ভালো হতে হবে। না জেনে বুঝে তো আর মেয়ে দিচ্ছি না। নির্জন শোয়েবের হয়ে সাফাই গাইল, আমি অনেকে ভালো মতো চিনি বাবা, মানুষ হিসেবে খারাপ কখনোই মনে হয়নি। ইমরান বললেন, হয়েছে, আর ওর হয়ে কথা বলতে হবে না, আমি খোঁজ নিয়ে জেনে নিব ছেলে কেমন। নাজনীন প্রলম্বিত শ্বাস ফেলে বলল, বাহ, কি একটা ঝামেলা গেল। মানুষের মুখে মুখে যেভাবে রাইসের ডিভোর্স আর মানা হওয়ার ব্যাপারটা ছড়িয়ে পড়েছিল, আমি তো ভেবেছিলাম বিয়ের প্রস্তাব আসবে না, কিন্তু আল্লাহর ইচ্ছা অন্য কিছুই ছিল। ইমরান খেপে গিয়ে বললেন, কী ব্যাপার নাজনীন, তুমি এখন শোয়েবের সাপোর্টে চলে গেলে? দোষ কোথায়? সব কিছু পারফেক্ট আছে তো। ওনারা রাইসের ব্যাপারে সব জেনেই তো নিতে চাচ্ছেন। আর বড় কথা, ওদের ঘরে একটা মেয়ে আছে, রাইসা মা হতে পারবে না, এই ব্যাপারটি নিয়ে আর কোনো ঝামেলাই হবে না। খোঁজ খবর নিয়ে দেখো, ছেলের স্বভাব চরিত্র ভালো হলে মেয়ে দিতে সমস্যা কোথায়? এখন ইমরান চুপ, বিপরীতে কোনো যুক্তি নেই। ঘরের সকলেই দেখা যাচ্ছে বিয়ের পক্ষে সহমত প্রকাশ করছে, তিনি একা বিপক্ষে গিয়ে কোনো লাভ নেই। আর খোঁজখবর নেওয়াটা এখন কেবল সময়ের ব্যাপার। রেজাল্ট পজিটিভ হলে বিয়েতে আর কোনো বাধা থাকবে না। দুদিন পেরিয়ে গেছে, রবিবার বেলা ৩টা। জরুরি দরকারে একটু তাড়াতাড়ি চলে এসেছে সাদমান। ঘাটাঘাটি করছে একটা ফাইল নিয়ে। দরজা খোলার খানিক শব্দ পেতেই মনোজাগে ব্যাঘাত ঘটল তার। বিরক্তি সমেত বলল, হাসিব, তোমাকে বলেছি না এখন ডিস্টার্ব করবে না, কেউ আসলেও ভেতরে ঢোকার পারমিশন দেবে না। ইম্পর্টেন্ট কাজ করছি আমি। তোর ইম্পর্টেন্ট কাজের গোষ্ঠী কিলাই, অনুমতি নেওয়ার জন্য বসে আসি নেই আমি? আমার গোছানো লাইফ এলোমেলো করে দিয়ে আবার ফাইল গোছাচ্ছিস? তীক্ষ্ণ স্বরে কথাগুলো বলল শোয়েব। অমনি ফাইল টাইল বন্ধ করে সোজা দাঁড়িয়ে গেল সাদমান। চমক সামলে উঠতেই কপালে ভাঁজ পড়ল। কটমট করে বলল, কি ভাই, বিয়ে করছিস, এখন অন্তত একটু ভালো হ। হতচ্ছাড়া, তুই সুন্দর করে কথাটা বলতে জানিস না। চুপ থাক, আগে আমার কথার জবাব দে, রাইসের ডিভোর্স পেপারটা কবে হাতে পাবে? সাইমন উত্তর না দিয়ে ভাবলার মতো চেয়ে রইল। এরপর মুখটাকে বাঁকিয়ে চুরিয়ে বেশ তাচ্ছিলের সাথে বলল, বায়া উঠ পাহাড় কা নিচে, এতদিন বিয়ে করতে চাচ্ছিল না, আর এখন দেখো একদম উতলা হয়ে উথলে উথলে পড়ছে। শালা, তোকে তো জাদুঘরে রাখা উচিত। সব ক্ষিপ্ত হয়ে বলল, আমার কথা জবাব না দিয়ে উল্টাপাল্টা আলাপ করলে এক থাপ্পড়ে তোর চেহারা নাক নকশা বদলে উটের মতো বানিয়ে দেবো, বেয়াদব। একে উচিত কথা বলাই যায় না। আরে ভাই, তুই বললে কি ডিভোর্স পেপার এসে পড়বে? সময় লাগবে, 3 মাস লাগবে, এখন 8 দিন বাকি, এরপর পাবি। শোয়েব বিরস মুখে বলল, আমি পেয়ে কী করবো? রাইসাকে দিস। সাদমান চেঁচিয়ে বলল, ওনার থেকে বেশি চুলকানি তো তোর হচ্ছে। 3 মাস মানে 3 মাস, এরপর আমি কাগজ দেব, এরপর তোরা বিয়ে করতে পারবি। সুতরাং আমার সাথে বুঝে শুনে কথা বলবি। উল্টাপাল্টা করলে তোর বিয়ে পেছানোর ক্ষমতা আমার হাতে। ভেজালটা তো লাগিয়েছিস তুই। প্রথমে যাকে মাকে রাইসের ব্যাপারে সব বলে, এরপর সাইমনকে বলে। সাদমান মুখভঙ্গি পরিবর্তন করে খুশি হয়ে বলল, তবে যত যে বলিস, সাইমনকে বলে কাজটা ভালোই করেছি। দেখ, তুই কেমন লাফাচ্ছিস বিয়ে করার জন্য। কথায় কথায় শোয়েবের সামনে এগিয়ে এসেছে অনেকটাই, প্রস্তুতি নিচ্ছে জোরসোর একটা ঘুষি বসানোর।
তবে সিদ্ধান্ত বদলালো পর মুহূর্তে। বলল, মারামারি বাদ, আমি বর্ষা ভাবিকে ফোন করে বলবো তুই নাকি আগের অ্যাসিস্ট্যান্ট বাদ দিয়ে নতুন একটা মেয়ে অ্যাসিস্ট্যান্ট রাখতে চাচ্ছিস। সাদমানের হাসি উবে গেল, মুখখানা গম্ভীর করে বলল, সবসময় আমার জিন্দেগি তেনা তেনা করার চিন্তায় থাকিস কেন তুই? অভিশাপ দিলাম তোর বউ তোকে দিয়ে ঘর মোছাবে, তোকে দিয়ে বাথরুম পরিষ্কার করাবে। গরিবের অভিশাপ বাসি হলে ফালে। সোয়েব ভুরুকুসকে বলল, তুই গরিব হলে কবে থেকে? আজ, এই মুহূর্ত থেকে। ভালো খবর। তা এখন থালা নিয়ে কোথায় বসবি? সাদমান রেগেমেগে বলল, তোর সতীনের বাড়ির সামনে। সোয়েব এই পর্যায়ে শান্ত হয়ে গেল। আচ্ছা বাদ দে এসব। সাইমনের সাথে ওই দিন তোর কি কথা হয়েছিল একটু ডিটেলসে বলতো আমায়। সাদমানও শান্ত হলো, চুপচাপ বসলো নিজের চেয়ারটায়। অতঃপর বলল, তেমন কিছু না, পাগলের মতো বারবার একই প্রলাপ। রাইসা মা হতে পারবে না, এমন মেয়েকে কেউ কেন বিয়ে করবে? আরে ভাই, ওর মাথায় এতটুকু ঢোকে না? সবাই কাপুরুষ হয় না? সবাই ভাসলো, বলল, ভুল জায়গায় এসেছিল ভুল কথা বলতে। ও তো আর জানে না বিয়ের সময় তোর বউয়ের দুটো পা প্যারালাইজড ছিল। এত বড় সমস্যাটা কত ধৈর্যের সাথে সমাধান করলি তুই। আর ওর সামান্য একটা সমস্যার কারণে বউকে ডিভোর্স দিয়ে নিজেকে মহাপুরুষ মনে করে। আরে ভাই, এটা কোনো বলার মতো কথা হলো? আমি জেনে শুনেই বিয়ে করেছিলাম বর্ষাকে, এখানে বিশেষত্বের কিছুই নেই। আমিও তাই বলি। যাক বাদ দে, তুই জলদি ডিভোর্স পেপারের ব্যবস্থা কর, হয়ে যাবে। তুই এক কাজ কর, কার্ড ছাপিয়ে ফেলের মধ্যে সাইমনকে পেপার হস্তান্তরের সাথে সাথে বিয়ের কার্ডও দিয়ে দিব। ওর চেহারাটা যা হবে না। আগ্রহে চকচক করে উঠল সাদমানের চোখগুলো, যেন এখনই সাদমানের অমাবস্যা নামা মুখটা দেখে ফেলেছে। শোয়েব তেমন আগ্রহ দেখালো না, বলল, এত কিছু দরকার নেই ভাই, আমি ব্যাস একটা জিনিসই চাই, দ্বিতীয়বার আমার জীবনে স্নিগ্ধার মতো কেউ না আসুক। সাইমন যেন কখনোই রাইসার জীবনে কোনো প্রভাব না ফেলতে পারে। দারুণ একটা শিক্ষা পেয়েছিলাম আমি। এরপরে দুঃসাহস দেখে নিজের জীবনে আবার অন্য কাউকে জড়াতে যাচ্ছি। এত টেনশন নিস না শোয়েব, সব মেয়ে একরকম হয় না। অতীত ভুলে নিজের জীবনটাকে আরেকবার সুযোগ দিয়েই দেখ, এবার হয়তো ভালো কিছু অপেক্ষা করছে। 8 দিনের জায়গায় 10 দিন পেরিয়ে গেছে ডিভোর্সের কাগজটা হাতে পেতে পেতে। এবার প্রমাণাদি হস্তান্তরের পালা। ইতিমধ্যে দুই পরিবারের কথাবার্তা হয়ে গিয়েছে। ইমরান খোঁজ নিয়েছেন শোয়েবের ব্যাপারে। একটা কথাই কেবল কানে এসেছে তার, আগের বউটা ভালো ছিল না, নিজ ইচ্ছায় সংসার ভেঙেছে, ছেলে ভালোই। সব দিক থেকে ছেলের প্রশংসা শুনে খোঁজ নেওয়ার ক্ষান্ত দিলেন ইমরান। ভাবলেন একবার বিয়েটার কথাটাই পাকাপাকি করা যাক। আইনত ডিভোর্স কার্যকর হওয়ার পর পেপার সাদমানের হাতে এলো। একদিকে অন্যদিকে দুই পরিবার ব্যস্ত হলো বিয়ের দিন তারিখ ঠিক করতে। শোয়েবের বেশি ধুমধামের ইচ্ছে নেই, ছোটোখাটো অনুষ্ঠান করে বিয়ে করে নিতে চাচ্ছে সে। বিস্তর ভেবেচিন্তে বাকিরাও সম্মতি দিলেন। কাছাকাছি থাকা অল্প কিছু আত্মীয় নিয়ে বিয়ের কাজ সারবেন। সকলের মধ্যে তখন বিয়ের আমেজ। বন্ধুর বিয়ে উপলক্ষে সাদমানের দায়িত্ব কম নয়। তিন্নি বেগম সবকিছু কাজ বুঝিয়ে দিয়েছেন ওকে। ছোটোখাটো আয়োজন, যেহেতু হলুদটা সাদি হবে, তারই ডেকোরেশন নিয়ে ফোনে কারোর সাথে আলাপ করছিল সাদমান। তখনই উপস্থিত হলো সাইমন। কথা শেষ করে সাদমান বলল, আই এম সরি মিস্টার সাইমন, একটু দেরি হলো, এই নিন আপনার পক্ষের কাগজ। সাইমন হাত বাড়িয়ে নিল সেটা। পরপর থমথমে স্বরে জানতে চাইল, আর রাইসারটা এখনও পাইনি, তবে পেয়ে যাবেন, আপনি চিন্তা করবেন না। সাইমন ইতস্তত করে বলল, আর আপনার বন্ধু? ওদের বিয়ে ফাইনাল হয়েছে আগামী মাসের 7 তারিখ। আপনার কথাটা আর ফলল না মিস্টার সাইমন। সাইমনের মুখের ওপর যেন কেউ সজোরে জুতো মেরেছে। অপমানে থমথমে মুখশ্রীতে তমাশা ঘনালো। জবাব দিতে না পেরে চুপ রইল কিছুক্ষণ। শেষমেশ বলল, ভালো, ওকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে দেবেন। সাদমান হাসি মুখে বলল, নিশ্চয়ই, আপনি সেদিন একটু উঁচু গলায় কথা বলায় আমি বিপরীতে বলে ফেলেছিলাম। আই এম এক্সট্রিমলি সরি ফর দিস। প্রফেশনালিজমের বাইরে গিয়ে একটা কাজ করে ফেলেছি, যা আমার করা একদমই উচিত হয়নি। আফটার অল, আপনি আমার ক্লায়েন্ট, আশা করি কিছু মনে করবেন না। জুতো মেরে গরু দেন, এর কথার ব্যাপারটা ঠিক সাইমনের মাথায় ঢুকলো। তবে তর্ক বাঁধানোর মতো যুক্তি খুঁজে পেল না। স্রেফ মৌলিন হেসে বলে, আই এম অলসো সরি আপনাদের পার্সোনাল ব্যাপারে নাক গলানোর জন্য। ইটস ওকে, কোনো ব্যাপার না, আমি কিছু মনে করিনি। আপনাকেও শুভকামনা আপনার নতুন জীবনের জন্য।
সাইমন উঠে দাঁড়ালো, পরপর সাদমানও তার সাথে হ্যান্ডশেক করে সাইমন বিদায় নিল সেখান থেকে। সাইমন বেরিয়ে যাওয়ার পরও সাদমান হাত নাড়তে লাগলো। কেবিনের দরজা আটকে যাওয়ার পর বলল, টাটা, আমার ভাবির জীবন থেকে বিদায় মিস্টার ঝামেলা।